আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। দেখো তো দেখতে পাচ্ছ কিনা? শুভ সকাল, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স সেশনাল পিএইচ 1206 ক্লাসে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আমার পার্টিকুলারস গুলো এখানে দেয়া আছে, তোমাদের প্রয়োজন হলে এখান থেকে প্রয়োজনীয় হেল্প নিতে পারো। ক্লাসটা রেকর্ড। এন্ড দেন তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেজন্য বরাবরের মতো আমি সব স্টুডেন্টদের জন্য এই প্রিকশন স্পেসটা রাখি, তোমাদের জন্য রেখেছি। আই হোপ তোমরা এইগুলো ফলো করবা। এখন আমরা আসি আমাদের এই যে সেশনাল ক্লাস, এটা তো ল্যাবরেটরিতে হওয়ার কথা, কিন্তু এই বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে ল্যাবরেটরি ওপেন করতে পারছি না। যখন আমরা ল্যাবরেটরি ওপেন করব তখন তোমরা ল্যাবরেটরিতে এসে কাজ করবা। বিফোর হ্যান্ড আমরা কিছু প্রস্তুতি নিয়ে রাখি, তো সেই প্রস্তুতির জন্য আমি মোটামুটি এই কিছু প্রিপারেশন করেছি। তোমরা এগুলো একটু ফলো করার চেষ্টা করো এবং আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি তোমরা এগুলো নোট রাখার চেষ্টা করবা। আর আমি চেষ্টা করব এটার পিডিএফ ফাইলটা আমার ওয়েব পেজে আপলোড করার। তবে আমাদের সার্ভারে অনেক সময় প্রবলেম হয়, সে কারণে হয়তো একটু পেতে দেরি হতে পারে কোনো সময়। তো এনিওয়ে তোমরা যদি নোট রাখো তাহলে যতক্ষণ পর্যন্ত পিডিএফ না পাও ততক্ষণ পর্যন্ত তোমাদের হেল্প হবে। তো তোমাদের স্টুডেন্ট 120টা কনসিডার করে আমি এই গ্রুপিংটা করেছি। একটুখানি আমি জানতে চাই, তোমাদের এই যে 18 ব্যাচের একজন স্টুডেন্ট ছিল, সে কি সেশনালেও আছে বা তুমি উপস্থিত আছো কি? 18 ব্যাচের মনে হয় 27 রোল নম্বর, তুমি কি আছো এখানে? জি স্যার। তার মানে তোমার সেশনালেও তোমাকে এনক্লোজ করতে হবে, এই তো? জি স্যার। আচ্ছা, আই উইল টেক কেয়ার। তো আপাতত আমরা যেটা দেখাচ্ছি তোমরা ফলো করো এবং এই তোমার 27 এর বিষয়টা আমি পরে ঠিক করছি। তো আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি এরকম যে এই 1 থেকে 30 পর্যন্ত যাদের রোল নম্বর তারা এই A1 গ্রুপে, তারা A1 গ্রুপের মধ্যে থাকবে 1 থেকে 30 পর্যন্ত। A2 এ থাকবে 31 থেকে 60 পর্যন্ত। B1 এ থাকবে 61 থেকে 90 পর্যন্ত, আর B2 তে থাকবে 91 থেকে 120 পর্যন্ত। তো যেহেতু একজন স্টুডেন্ট অতিরিক্ত আছে, তাকে আমরা এই B2 এর মধ্যে এনক্লোজ করছি। তাহলে এই নাহিদ, তোমাকে আমি এই B2 এর মধ্যে রাখলাম, তোমার গ্রুপ নম্বরটা আমি ঠিক করে দিব। আমাদের গ্রুপ A2 থেকে একটা ছেলে ভর্তি বাতিল করে চলে গেছে, আপনি চাইলে সেখানেও সাবস্টিটিউট করতে পারেন ভাইকে। সেটা তার রোল নম্বর কত? সম্ভবত 57। আচ্ছা, ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যায় পরে ট্রাক রাখার জন্য। এনিওয়ে আপাতত তুমি B2 তেই থাকো। তাহলে আমরা এইখানে একটু খেয়াল করো, তোমাদের এই যে এইগুলো একটু লিখে রাখো যার যার রোল নম্বর অনুযায়ী। আমরা A1 এ রেখেছি 1 থেকে 3 পর্যন্ত। রোল নম্বর 1 থেকে 3 হলো তাদের ব্যাচ নম্বর হলো A1 1। তাহলে তোমরা এটা একটু লিখে রাখো যারা 1 থেকে 3 পর্যন্ত আসো। দেন হলো A1 2 হলো 4 থেকে 6 পর্যন্ত। A1 3 হলো 7 থেকে 9 পর্যন্ত। A1 4 হলো 10 থেকে 12 পর্যন্ত। A1 5 হলো 13 to 15। A1 6 হলো 16 to 18। A1 7 হলো 19 to 21। A1 8 হলো 22 to 24। A1 9 হলো 25 থেকে 27। A1 10 হলো 28 to 30। তাহলে আমাদের A1 গ্রুপের যারা আছে 1 থেকে 30, তারা সবাই ব্যাচ নম্বর পেয়েছো আশা করি। আর তোমরা এর মধ্যে লিখে নিয়েছো সেটাও আমি প্রত্যাশা করছি। এবার আমরা আসি A2 তে। তো A2 তে হলো 31 থেকে 60 পর্যন্ত যাদের রোল নম্বর আছে। আই এম সরি, এইখানে এই যে এইগুলো কারেকশন করা হয়নি, তোমরা আমি বরং কারেকশন করেছিলাম কিন্তু সেভ করা হয়নি সম্ভবত। আই এম সরি।
এটাকে এখানে 61 থেকে চিঠিটা আছে দেখি তো আমি এখান থেকে স্যার ওটা তো মনে হয় হচ্ছে ঠিক আছে স্যার আপনি বিপরীত একটা slide-এ স্লাইড মনে হয় বেশি আরেকটা slide স্লাইড বেশি আপনি মনে হয় স্যার একটা skip স্লাইড করে মিস করছেন স্যার তার মাঝে একটা স্লাইড আছে। ও আই এম সরি তাহলে তো চেঞ্জ করতে হবে স্যার এটা তো আমি অলরেডি এবার ঠিক আছে এটা ঠিক আছে স্যার তাহলে তো এইটা হবে 61 to 90 রাইট স্যার স্যার এটা ঠিক আছে স্যার এটাও ঠিক আছে slide আচ্ছা, স্যার আপনার 4 আমি নাম্বার কি- স্লাইডে যান স্যার 3 নম্বর জি স্যার, এইটাতে আচ্ছা স্যার। এবার ঠিক আছে না স্যার তাহলে তোমাদের এই যে A21 হলো 31 থেকে 33, A22 হলো 34 থেকে 36, A23 হলো 37 to 39, A24 হলো 40 to 42, A25 হলো 43 থেকে 45, A26 হলো 46 to 48, A27 হলো 49 to 51, আর A28 হলো 52 to 54, A29 হলো 55 থেকে 57, আর A10 হলো 58 to 60। এবার ঠিক আছে তো? তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো তোমাদের ব্যাচ নম্বর গুলো। এবার আসি আমরা এই যে B11 এ। তো তোমরা জানো যে B1 হলো 61 to 90, তো B11 এ হলো 61 to 63, B12 তে হলো 64 to 66, B13 হলো 67 to 69, B14 হলো 70 to 72, B15 হলো 73 to 75, B16 হলো 76 to 78, B17 হলো 79 to 81, B18 হলো 82 to 84, B19 হলো 85 to 87, B110 হলো 88 to 90। এবার আমরা আসি B2 তে। তো B21 হলো 91 to 93, B22 হলো 94 to 96, B23 হলো 97 to 99, B24 হলো 100 to 101, B25 হলো 103 to 105, B26 হলো 106 to 108, B27 হলো 109 to 111, B28 হলো 112 to 114, B29 হলো 115 to 117। আমি এইখানে একটুখানি চেঞ্জ নিয়ে আসি। স্যার বলো। স্যার ভাইয়ের রোল যেহেতু 27, ভাইকে স্যার A19 এর ভিতরে দিলে সুবিধা হতো। আমার রোল তো 27 100 স্যার আমি সেটা বলতে চাচ্ছিলাম স্যার। আমি তোমাদের এইখানে ইয়ে করে দিই, এইখানে এই যে সরি 9 10 11 করে দিই বরং। তাহলে এইখানে তোমাদের যদি আমি একজন কমিয়ে দিই 119 পর্যন্ত করে দিই, সরি এখানে 19, তাহলে এখানে দুজন হলো, and then এটা হলো আমাদের, এটা হলো 19 তো অলরেডি আছে, তার মানে এটা হলো আমাদের 20, এটা 20, আর তোমার হলো 27, তাই না? এটা হলো সরি এটা আমি এই যে ডট ডট দিয়ে দিই, ডট ডট 27। এর আগে হলো আমাদের কত ছিল? 18 তুমি, তাই না? এবার দেখো ঠিক আছে নাকি? এখন তো আমার মনে হয় প্রবলেম হবে না। স্যার B210 তো দুইটা হয়ে গেল স্যার। এটা কি 11 করে দিচ্ছি আমি। স্যার যে কোনো একটা গ্রুপের সাথে আমাকে অ্যাড করে দিলে সুবিধা হতো না? এখানে এবার তোমার অসুবিধা কোথায় বলো? তো যে কোনো 2 একটা গ্রুপে অ্যাড করলে কোনো অসুবিধা নাই। আমরা তো আসলে ফিজিক্যালি তোমাদের ক্লাসগুলো ওইভাবে নিতে পারছি না যে ফিজিক্যালি তোমাকে দেখে, যেহেতু
আমাদের ফিজিক্যালি সময়টাও কমে গেছে। আমাদের আগে কত ছিল, 13 সপ্তাহ, তাই না? এখন তোমরা সময় পাবা 4 সপ্তাহ। তো যেহেতু 4 সপ্তাহের মধ্যে সবকিছু করতে হবে, সেই জন্য আদারওয়াইজ তো আমি এইভাবে গ্রুপ করি না। আমরা সাধারণত গ্রুপ করি তোমাদের পছন্দ অনুযায়ী, তোমরা যেরকম পছন্দ করো সেই অনুযায়ী গ্রুপ করা হয়। তো যেহেতু এবার আমরা সেই সুযোগটা দিতে পারছি না, যেহেতু আমাদের এই ফিজিক্যালি 13 সপ্তাহ ক্লাস আমরা পাচ্ছি না, সেই জন্য আমি এই ব্যবস্থাটা করছি। আমার মনে হয় তোমাদের এতে খুব একটা কিছু অসুবিধা হবে। এখানে তো দুজন স্টুডেন্টই আছে, 18 19, তোমরা দুজনই আছো না? জি স্যার। আচ্ছা, এন্ড দেন 20 তো আছে, আর 27 তো কথা বললাই নাই, তো কথা বললাই। 20 আছো না? জি স্যার। আচ্ছা, তাহলে তো অসুবিধা নাই, তোমরা আসো। আচ্ছা, এইবার আমরা আসি যে এই যেমনটা আমরা বলছিলাম যে আসলে ফিজিক্যালি যখন আমরা ক্লাস নিই তখনও ফিজিক্স ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজি হলো এরকম যে তোমরা বিফোর হ্যান্ড প্রস্তুতি নিয়ে আসবা এবং দেন ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করবা। তো এখন এক্সপেরিমেন্ট তো তোমাকে ল্যাবরেটরিতেই করতে হবে। তো তবুও যেই ইনস্ট্রাকশন গুলো আমরা ল্যাবরেটরিতে দিতাম সেগুলো আমরা একটু অনলাইনে দেওয়ার চেষ্টা করছি। আদারওয়াইজ বলতে গেলে যে আমরা এটা একটা তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, যে তোমরা ল্যাবরেটরির সাথে ফ্যামিলিয়ার হবা কিন্তু ভার্চুয়ালি ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করছো। তো আমি যেহেতু ল্যাবরেটরিতে নাই, কাজে ল্যাবরেটরি সবকিছু তোমাকে দেখাতে পারবো না। যতটুকু আমি এখান থেকে বসে তোমাকে বোঝাতে পারি আমি চেষ্টা করি। এন্ড দেন তুমি যখন ল্যাবরেটরিতে যাবা তখন আরো বেশি ফ্যামিলিয়ার হবে এবং তুমি তোমার জানা তথ্যগুলোকে ওইখানে ভেরিফাই করবা। তো সেজন্য তুমি তো প্রস্তুতি নিবা, সে সংক্রান্ত আমি কথা বলবোই। আর এই প্রস্তুতি নেওয়ার পরে তোমাদেরকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। তো সেই রিপোর্টটা তোমরা কিভাবে সাবমিট করবা সেটার একটা আউটলাইন আমি তোমাদের এখানে দিচ্ছি। আর সেখানে যাওয়ার আগে তোমাকে আমি এই একটুখানি দেখাই। তোমরা কি রিপোর্টটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এইটা তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্টের রিপোর্ট। এখানে সে কত নম্বর পেয়েছে সেটা দেখানো হচ্ছে। এইটা মোটামুটি একটা কভার পেজ তুমি এখানে দেখতে পাচ্ছ। তো যেহেতু তোমরা রিপোর্টটা জমা দাও সর্বোপরি ভালো গ্রেডের জন্য, যদিও মূল উদ্দেশ্য আসলে গ্রেড পাওয়া নয়, এটা আমি বারবার ইনসিস্ট করার চেষ্টা করি যে মূল উদ্দেশ্য হলো যে তুমি এখানে একজন লার্নার এবং কুইক লার্নার হলে আসলে ভালো হয়। যেসব সমস্যাগুলো জীবনে ফেস করবা এবং তা থেকে খুব দ্রুত উত্তরণ ঘটাবা, তাহলে আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আনফরচুনেটলি আমরা তা পারি না বা করি না। তো এনিওয়ে তোমরা এখানে দেখছো যে সে 7 পেয়েছে আউট অফ 10। তো তোমরা জানো যে 7 ইজ নট এ গুড মার্কস, তাই না? তোমাদের অনেকেই হয়তো এখানে এসছো এ প্লাস পেয়ে। তো তোমাকে এখানে এ প্লাস পেতে হলে মিনিমাম 80% নম্বর পেতে হয়। তো তোমরা দেখছো যে সে একটু কম পেয়েছে। তো কেন কম পেয়েছে তুমি আমি আলোচনা করব, কিন্তু এখানেই দেখো যে কাভার পেজেই সে এখানে দেখো কতগুলো যে ভুল লিখেছে। সে এখানে এক্সপেরিমেন্টের নামটা লিখেছে সঠিক হয়নি, এখানে শুদ্ধ করে দেওয়া হয়েছে। দেন হলো তুমি দেখো যে আমি যদি এইটা স্ক্রল করি, তার মধ্যে দেখো যে এখানে সে ফিগার নম্বর 1 দিয়েছে। এখানে দেখো কোনো ফিগার দেখতে পাচ্ছ? এখানে কোনো ফিগার দেখতে পাচ্ছ না। আচ্ছা, দেখি আমরা যেতে থাকি। এই দেখো তারপরে পেজেও কোনো ফিগার নেই, অথচ সে ফিগার নাম্বার 1 বলেছে। এরপরে এসে দেখা যাচ্ছে এখানে একটা ফিগার আছে, কিন্তু এখানে দেখো কোনো ফিগার নাম্বার নাই। তার মানে যদিও সে ফিগার নাম্বার বলেছে, কিন্তু এইখানে সেখানে কোনো ক্যাপশন নাই এবং সে কয়েক পৃষ্ঠা পরে এটা ড্র করেছে এবং যে ফিগারটা ড্র করেছে সেটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট। এন্ড দেন তারপরে যদি আমরা এখানে যাই, এগুতে থাকি, তাহলে রিপোর্টের মধ্যে দেখো যে এখানে সে টেবিল ড্র করেছে এন্ড তারপরে এখানে সে গ্রাফ প্লট করেছে। কিন্তু দেখো এই গ্রাফের মধ্যে আর কোনো মার্কিং নাই, তার মানে এইটা থেকে সম্ভবত সে কোনো রেজাল্ট তৈরি করে, এমনিতেই শুধু এটা
প্লট করেছে। তার মানে এই যদিও সে কাজ করেছে কিন্তু এই কাজের আসলে খুব একটা অর্থবহ হয়নি। এন্ড দেন এখানে সে রেজাল্ট তৈরি করেছে, কিন্তু এই রেজাল্টটা কোথা থেকে কিভাবে তৈরি করলো সে সংক্রান্ত কথাবার্তা এখানে পরিষ্কার করে বলা নেই। এন্ড তারপরে সে এখানে ডিসকাশন লিখেছে, সম্ভবত ডিসকাশনটা তার হয়নি, অথবা সে বিফোর হ্যান্ড হয়তো ডিসকাশন লিখে রেখেছিল এক্সপেরিমেন্ট করার আগে। এবার আমরা আলোচনায় আসি। আমি তোমাদের এই যে জিনিসগুলো বলবো তোমাদের কাভার পেজে অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে। সেটা হলো যে তোমরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেহেতু তোমাদের এই তোমরা যে রিপোর্ট লিখবা সেই কাভার পেজে তোমরা বিশ্ববিদ্যালয়ের নামটা লিখবা। এটা আমার বলার কিছু নাই, সেই জন্য আমি এটা ভুলিও নাই, কারণ এটা ন্যাচারালি লোকজন লেখে। কিন্তু যেই জিনিসগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে বা অবশ্যই থাকতে হবে সেই গুলোই আমি মার্ক করেছি। সেটা হলো যে নেম অফ দি ডিপার্টমেন্ট। তো তোমাদের ডিপার্টমেন্টের নাম হলো ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই না? তাহলে তোমাকে এখানে লিখতে হবে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এন্ড দেন হলো কোর্স নাম্বার। তোমাদের এই কোর্স নাম্বার কত? PH 1206। তাহলে তোমাকে এখানে লিখতে হবে PH 1206। দেন হলো নেম অফ দি কোর্স। এই কোর্সের নাম কি? ফিজিক্স সেশনাল, তাই না? তাহলে এইটা তোমাকে লিখতে হবে। দেন হলো এক্সপেরিমেন্ট নম্বর। তো এইখানে আমি একটুখানি বলে রাখি, এটা হলো যে তোমরা তো অলরেডি ব্যাচ নম্বর পেয়ে গেছো, তাই না? অলরেডি ব্যাচ নম্বর পেয়েছো, এবং এইখানে এই তোমরা ল্যাবরেটরিতে যেসব এক্সপেরিমেন্ট গুলো করবা সেগুলো এখানে এনলিস্ট করা আছে। এই যে 0 থেকে 12 পর্যন্ত, মানে হলো 13টা এক্সপেরিমেন্ট এখানে নোট করা আছে। এই 0 এক্সপেরিমেন্ট সবার জন্য স্যার হয়তো অলরেডি তোমাদেরকে শুরু করেছেন, আচ্ছা স্যার কিছু হয়তো ইনস্ট্রাকশন অলরেডি দিয়েছেন, আর বাকি অংশ হয়তো তোমাদেরকে বলবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা একটু খেয়াল রাখো, তোমরা এই বরাদ্দ গুলো আমি একটু বলে দিই। যাদের ব্যাচ নম্বর 1 যেটাই হোক না কেন, A11 এ হোক, A21 এ হোক, বা B1 মানে B11 এ হোক, বা B21 এ হোক, বা হোয়াট এভার ইট মে বি, মানে A1 A2 B1 B2 যেই গ্রুপের মধ্যে তোমরা পড়ো না কেন, সবার জন্য এই নিয়ম একই। সেটা হলো যাদের ব্যাচ নাম্বার 1, তোমরা একটু খেয়াল করে লিখে রাখো, যারা ব্যাচ নাম্বার 1 আসছো তাদের বরাদ্দ হলো 1 থেকে 6 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 1 তাদের বরাদ্দ কত? 1 থেকে 6 পর্যন্ত। 0 তো অবশ্যই করবা, বাকি বরাদ্দ কত? 1 থেকে 6 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 2 তাদের বরাদ্দ হলো 2 থেকে 7 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 3 তাদের হলো 3 থেকে 8 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 4 তারা হলো 4 থেকে 9 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 5 তাদের বরাদ্দ হলো 5 থেকে 10 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 6 তাদের বরাদ্দ হলো 6 থেকে 11 পর্যন্ত। যাদের ব্যাচ নাম্বার 7 তাদের বরাদ্দ হলো 7 to 12 পর্যন্ত। যাদের ব্যাচ নম্বর 8 তাদের বরাদ্দ হলো 8 থেকে 12 পর্যন্ত এইদিকে, আর তারপরে হলো 1 নম্বর। যাদের ব্যাচ নম্বর 9 তাদের বরাদ্দ হলো 9 থেকে 12 এখানে, আর এখানে হলো 1 2। যাদের ব্যাচ নম্বর 10 তাদের বরাদ্দ হলো 10 থেকে 12 পর্যন্ত এই পাশে, আর শুরুতে হলো 1 2 3। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো এবং নোট করে নিয়েছো। ব্যাচ নম্বরটা আবার একটু বলবেন কোনটা? ব্যাচ নম্বর তো আমি অলরেডি উপরে বলে দিয়েছি। আমি তোমাদের এইটার PDF দিয়ে দিব ইয়েতে, আমার ওয়েব পেজে আমি দিয়ে দিব। তোমরা যদি নোট না করে থাকো তাহলে ওখান থেকে আবার দেখে নিও। মানে স্যার ওই যে রোল ওয়ারি যেটা ভাগ করে দিচ্ছেন, হ্যাঁ, রোল ওয়ারি যেটা ভাগ করেছি ওটা হলো তোমাদের ব্যাচ নম্বর, এবং সেই ব্যাচ নম্বর অনুযায়ী তোমাদের এই যে এক্সপেরিমেন্টের বরাদ্দ আমি বলে দিলাম। স্যার যেমন ব্যাচ নাম্বার 1 বলতে মানে A11 A21 B11 আর B21 এরা? হ্যাঁ, সবারই 1, মানে হলো A1 1 এর 1, B2 1 এর 1, A1 1 এর সরি B1 1 এর 1, B2 1 এর 1। বুঝতে পারছি। ঠিক আছে, মানে তোমাদের তো 4টা 1 আছে, 4টা গ্রুপ না, 4টা গ্রুপে 4টা 1 আছে, তাদের সবার জন্য বরাদ্দ হলো 1 থেকে 6 পর্যন্ত।
আবার এই যে 4টা গ্রুপের প্রত্যেকের 2 নম্বর ব্যাচ আছে, তাদের সবারই বরাদ্দ হলো 2 থেকে 7 পর্যন্ত। তারপর সবারই এই যে 4টার 3 নম্বরের প্রত্যেকেরই বরাদ্দ হলো 3 থেকে 8 পর্যন্ত। আর 0 তো কম্পালসারি সবার জন্য। আমার মনে হয় তোমরা বুঝতে প্রতি 12 জনের হচ্ছে এই 6টা এবং 0 টোটাল 7টা করে এক্সপেরিমেন্ট করছে মানে। হ্যাঁ, সবার জন্য তাই। স্যার B11 নামে একটা গ্রুপ তৈরি হলো স্যার, ওইটা হ্যাঁ, B11 এর জন্য একই নিয়ম প্রযোজ্য। সেটা হলো যে 11 12 এখানে, আর এখানে তাহলে এখানে 2টো গেল, আর এখানে হলো এই 4 পর্যন্ত, তাহলে 6টা, 1 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, নিয়ম সবার জন্য একই। আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে এবার আমরা আসি রিপোর্টে প্রিপারেশনে। তো আমরা বলছিলাম যে এই যে কভার পেজে, তো যেমন এখানে এক্সপেরিমেন্ট নম্বর, তো এক্সপেরিমেন্ট নম্বর যেমন ধরো A1 এর জন্য প্রথম বরাদ্দ কি এক্সপেরিমেন্ট নম্বর 1, তাই না? তাহলে তোমার সেই এক্সপেরিমেন্টের নম্বর হবে কত? 01। কারণ হলো যে তোমরা এখানে দেখো এক্সপেরিমেন্ট নম্বর কত, এই এক্সপেরিমেন্ট নম্বর আমরা এখানে 1 বলেছি, তাহলে তোমরা এখানে এক্সপেরিমেন্ট 1 তোমরা ওইখানে লিখবা। and then হলো 1 এ কি আছে, এক্সপেরিমেন্টের নাম কি আছে? to show the sensitivity of a balance with load by drawing a graph। তাহলে তোমার এক্সপেরিমেন্টের নাম হবে to show the sensitivity of a balance, এখানে একটা হওয়া উচিত ছিল, with load by drawing a graph। তাহলে এইটা হবে তোমার কি এক্সপেরিমেন্টের নাম। তাহলে এইখানে তোমার এক্সপেরিমেন্টের নম্বর দিলা কত, এক্সপেরিমেন্ট 1, এবং এক্সপেরিমেন্টের নাম তো আমি বললাম। and then তোমরা এই যে বাম পাশে এখানে লিখবা ডেট অফ পারফরম্যান্স and ডেট অফ সাবমিশন। ডেট অফ পারফরম্যান্স মানে হলো ফিজিক্যালি যখন তোমরা ল্যাবে যাবা এবং যেদিন তুমি কাজটা করবা সেই ডেটটা হবে ডেট অফ পারফরম্যান্স। আর ডেট অফ সাবমিশন এমনিতে তো আমাদের এভরি ফর্টনাইটে একটা ক্লাস পাওয়ার কথা, মানে হলো 14 দিনে একটা করে ক্লাস পাওয়ার কথা। তার মানে যে ডেটে তুমি পারফর্ম করবা তার 14 দিন পরে ন্যাচারালি ডেট অফ সাবমিশন হওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু তোমরা সব মিলিয়ে 4 সপ্তাহ ক্লাস পাবা, কাজে এই 4 সপ্তাহের মধ্যেই তোমাকে সব এক্সপেরিমেন্ট গুলো করতে হবে। সো তোমরা যেই ডেটে সাবমিট করবা সেই ডেটটাই হবে ডেট অফ সাবমিশন। আমি আশা করি তোমরা এটা বুঝেছো। তার মানে যে ডেটে তুমি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টটা করবা সেই ডেটে হবে ডেট অফ পারফরম্যান্স। এই ইয়েগুলো সাবমিশন কি মানে আমাদের ক্যাম্পাসে গিয়ে করব? এক্সপেরিমেন্ট তো তুমি ল্যাবরেটরিতে করবা, তো ল্যাবরেটরিতে করলে তো ক্যাম্পাসেই করতে হবে। এটা তো আর অনলাইনে স্যার আমরা করতেছি স্যার, মানে এটা কিভাবে মানে কি করব? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারি। স্যার আমাদের কাছে তো স্যার ল্যাব প্যাড গুলো নেই স্যার, আমরা স্যার A4 কিংবা স্যার কোনো তোমরা সাদা কাগজে করলেই হবে, সাদা কাগজে লিখলেই হবে। মানে স্যার A4 পেপার কিংবা স্যার কোনো একটা কি স্যার ডিনোট করে দিবেন নাকি? A4 পেপার would be fine, nothing wrong with that. আর স্যার কভার পেজটা কি স্যার, আমার কাছে তো স্যার ওই একটা মানে ওই আগের স্যার ফাঁকা কভার পেজ আছে স্যার, আমি কি স্যার ওইটা স্যার ওই তুমি কভার পেজের আমি আসছি সেই কথায়, এইগুলো বলে নি তারপরে তোমার প্রশ্নটা নেই, সেটা ভালো হবে। ল্যাব প্যাড সেটা থাকলে তো ল্যাব প্যাডই করব, তাই না স্যার? বুঝতে পারিনি তোমার কথা। স্যার মানে ল্যাব প্যাড যদি কাছে থাকে তাহলে ল্যাব প্যাডই করব না? এটা তোমার ব্যাপার, আমি আই উইল টক অ্যাবাউট দ্যাট। কথা শুনতে থাকো, তাহলে আমার মনে হয় তোমার উত্তর তুমি পাবা। তারপরে যদি না পাও তাহলে কোশ্চেন করবা। তো সেটা হলো যে আমার এই যে ডান পাশে যেগুলো থাকবে সেটা হলো যে তোমার নাম থাকবে, তোমার রোল নম্বর থাকবে, সেকশন থাকবে, ব্যাচ নম্বর থাকবে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। যেগুলো আমি বললাম এগুলো অবশ্যই থাকতে হবে। এর বাইরে যদি তুমি আরো কিছু অ্যাড করতে চাও, নাথিং রং উইথ দ্যাট, তুমি করতে পারো। তবে যেগুলো আমি বলেছি এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। তো এই সোফার আমি যা বলেছি এই জিনিসগুলোর মধ্যে যেগুলো লেখার, যেমন তোমার নাম তোমাকে হাতে লিখতে হবে, রোল নম্বর তোমাকে হাতে লিখতে হবে, এন্ড সো অন। এই যে ডেট অফ সাবমিশন, পারফরমেন্স, এই নেম অফ দি এক্সপেরিমেন্ট, এই জিনিসগুলো তোমাকে হাতে লিখতে হবে। বাকি জিনিসগুলো তুমি প্রিন্ট করতে পারো, নাথিং রং উইথ দ্যাট। বাট এই আমি যে জিনিসগুলো বলেছি এই জিনিসগুলো তোমাকে কি হাতে লিখতে হবে। নেম অফ দি ডিপার্টমেন্ট হয়তো তুমি ইয়েতে প্রিন্ট করতে পারো, কিন্তু বাকি জিনিসগুলো তোমাকে হাতে লিখতে হবে। স্যার বলো।
ব্যাচ নামটা একটু আগে আপনি বললেন, সেকশনটা কি হবে? সেকশন তুমি যেই সেকশনে, যেমন এ সেকশন হলে এ সেকশন, বি সেকশন হলে বি সেকশন। আচ্ছা, তাহলে তোমাদের আর কভার পেজ সম্পর্কে কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের যে এই যে সর্বশেষ যে বিভাগে মানে ভাগ হইলো আর কি, যে ভাগে করা হয়েছিল ওইটা লেখা লাগবে কিনা, যে A1 বা A2 এগুলো? না হলে তোমাকে কি করে খুঁজবো? তুমি যদি শুধু ওয়ান, সে ধরো তুমি ব্যাস লিখলা ওয়ান, ওয়ান বললে কি তোমাকে আমি খুঁজে পাবো? তোমাকে বলতে হবে A11, তাহলে আমি তোমাকে বুঝতে আইডেন্টিফাই পারছি করতে স্যার, পারবো। ব্যাচ নং এ হচ্ছে ওটা লিখবো, ওটা খেয়াল। হ্যাঁ, তবে A21 লিখলে আমি বুঝতে পারবো যে তুমি A2 এর ওয়ান। তুমি B21 এর লিখলে তাহলে বুঝবো যে তুমি B2 এর ওয়ান। আর তুমি যদি শুধু ওয়ান লিখো তাহলে তো আমি তোমাকে বুঝবো না। এখানে আরেকটা জিনিস তোমাকে স্পেশাল নোট, সেটা হলো যে তোমাদের বাকি অংশ যাই হোক না কেন, এই নাম আর রোল নম্বর এটা অবশ্যই রিডেবল হতে হবে। আই রিপিট, নাম এবং রোল নম্বর অবশ্যই রিডেবল হতে হবে। কোনো এক্সকিউজ আমি নিব না যে স্যার আমার হাতের লেখা খারাপ, এটা ওটা সেটা না, এইগুলো বলবা না। এই দুটো জায়গায় এই নাম এবং রোল নম্বর অবশ্যই রিডেবল হতে হবে। যদি তোমার হাতের লেখা রিডেবল না হয়ে থাকে তাহলে এই দুটো জিনিস রিডেবল করে ফেলবা সাবমিশনের আগে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আসি এই যে কি করে রেস্ট অফ দি রিপোর্ট আমরা প্রিপেয়ার করব। তো এই রিপোর্টের কভার পেজ আমরা অলরেডি বলেছি, এর ভিতরের পেজে আমাদের কি থাকতে হবে? থিওরি থাকতে হবে। তো আমি এখানে যে জিনিসগুলো এনলিস্ট করেছি এগুলো অবশ্যই থাকতে হবে। আর এর বাইরে যদি মনে করো আরো কোনো জিনিস তোমার এনক্লোজ করার প্রয়োজন অনুভব করো তাহলে সেগুলো তোমরা লিখতে পারো, তবে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। তো থিওরি তোমাকে লিখতে হবে। থিওরি মানে কি? থিওরি মানে হলো যে তুমি যে এক্সপেরিমেন্টটা করবা সেই এক্সপেরিমেন্ট সংক্রান্ত যেই আমার থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট সেটা তোমাকে এখানে লিখতে হবে, যাতে নাকি তোমার এক্সপেরিমেন্ট করার জন্য আর কোনো কোয়েরি না থাকে। তো যখন তুমি থিওরি লিখবা তখন থিওরি লেখার জন্য অনেক সময় তোমার ফিগারের দরকার পড়ে। তাহলে সেই ফিগারটা যেমন তোমরা দিবা, সেই ফিগারের একটা নাম দিবা। সে ধরো ফিগার 1 বলতে হবে, যে ফিগার 1। তুমি যদি ফিগার 1 না বলো তাহলে আমি বুঝবো না যে ওটা ফিগার। এন্ড দেন ওই ফিগারে একটা ক্যাপশনও দিতে হবে, যে যেটা দিয়ে আমরা বুঝবো যে তুমি ওই ফিগার দিয়ে কি রিপ্রেজেন্ট করতে চাইছো। ইন অ্যাডিশন টু দ্যাট তোমাকে লিটারেচারের মধ্যে লিখতে হবে যে ওই ফিগারটার মধ্যে এই জিনিসগুলো তুমি এনক্লোজ করেছো, তার মানে ওই ফিগারকে তোমাকে রিকল করতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে এটা হলো তোমার থিওরি। দেন হলো অ্যাপারেটাস। তো তোমরা অলরেডি থিওরি পড়েছো এবং লিখেছো। তো থিওরি যখন তুমি পড়েছো লিখেছো তখন অলরেডি তুমি বুঝো যে তোমার এক্সপেরিমেন্ট করতে কি কি ধরনের অ্যাপারেটাস দরকার পড়তে পারে, সেগুলো তুমি অ্যাপারেটাসের মধ্যে এনলিস্ট করবা। তবে অনেক সময় দেখা যায় কি যে তুমি আগে থেকে যেগুলো হয়তো প্রেডিক্ট করছো যে এই অ্যাপারেটাস লাগবে, ল্যাবরেটরিতে গিয়ে দেখলা যে আরো হয়তো অধিক সংখ্যক অ্যাপারেটাস হয়তো দরকার। সেজন্য আমার সাজেশন হলো এই জায়গাটা একটু ফাঁকা জায়গা রাখবা, যাতে তুমি অতিরিক্ত কিছু দরকার পড়লে অ্যাড করতে পারো। দেন হলো প্রসিডিউর। আমি ব্যক্তিগতভাবে প্রসিডিউর ব্যাপারে ইন্টারেস্টেড না টোটালি। কারণ হলো প্রত্যেক মানুষের স্বাতন্ত্র বৈশিষ্ট্য থাকে, তার নিজের একটা পরিকল্পনা থাকে, তার কর্মপরিধি তার নিজস্ব ব্যক্তিসত্তার উপরেই নির্ভর করে থাকে। আমি সেখানে আসলে হস্তক্ষেপ করতে চাই না। সেজন্য এই প্রসিডিওরটা তুমি ঠিক করবা যে তুমি কিভাবে কাজটা করবা, কোন কাজটা আগে করলে তোমার জন্য সুবিধা হবে, কোনটা পরে করলে তোমার জন্য সুবিধা হবে। তুমি যেইভাবে নিরূপণ করবা তুমি প্রসিডিওরটা সেইভাবে তোমার রাইটআপে রাখবা। দেন হলো এক্সপেরিমেন্টাল ডেটা। তো তোমরা জানো যে ল্যাবরেটরিতে তুমি যখন এক্সপেরিমেন্ট করবা তখন তুমি কিছু ডেটা পাবা, সেই ডেটাগুলোকে তোমাকে এই তোমার রিপোর্টের মধ্যে রাখতে হবে। তো রিপোর্টের মধ্যে তুমি যদি টেবুলার ফর্মে রাখো তাহলে সেটা রিডেবিলিটি যেমন থাকে তেমনি তোমার কাজ করার জন্যও সুবিধা হয়। এই জন্য ডাটাগুলোকে তুমি কি করবা? একটা অর্গানাইজড ফর্মে, তার মানে টেবিলের মধ্যে তোমরা রাখবে। তো তোমরা যেই কাজটা করবা সেটা হলো যে বিফোর হ্যান্ড এই টেবিল গুলো ড্র করে আনবা। তো তোমাকে একটু আগেই যেমনটা আমরা এখানে দেখালাম যে সে ধরো
এইখানে এই রিপোর্টের মধ্যে তোমরা দেখছো যে এখানে এই যে দেখছো যে একটা টেবিল ড্র করেছে। তো এই ড্রয়িংটা খুব একটা ভালো হয়নি, আমার মনে হচ্ছে প্রপার রুলারও হয়তো ব্যবহার করেনি। তোমরা এটা পেন্সিল ব্যবহার করো এবং রুলার ব্যবহার করো যাতে এটা দেখতে সুন্দর লাগে। আর তোমাদের তো ড্রয়িং এর অনেক ইনস্ট্রুমেন্টও আছে, সেট স্কোয়ার এন্ড সো অন। তো তোমরা সেটা ব্যবহার করলে এই ড্রয়িং গুলো আরো সুন্দর করতে পারো। তো তোমরা এই টেবিল ড্র করার জন্য পেন্সিল ব্যবহার করবা, আর লেখার জন্য সবসময় কলম ব্যবহার করবা। লেখার জন্য পেন্সিল ব্যবহার করবা না, ড্রয়িং এর জন্য পেন্সিল ব্যবহার করবা, কিন্তু লেখার জন্য কি ব্যবহার করবা? কলম ব্যবহার করবা। আচ্ছা, তো তোমরা এই টেবিল ড্র করে টেবিলের মধ্যে এই যে রাইট আপ গুলো আছে, এই লেখাগুলো তোমরা কমপ্লিট করে নিয়ে আসবা। আর ল্যাবরেটরিতে যখন কাজ করবা তখন তুমি এই ডাটার সেকশন গুলো এইগুলো তোমরা ফিল আপ করবা। তো এই ছাত্র কেন কম পেয়েছে তার আরো একটা জিনিস হলো, দেখো এখানে সবগুলো ইউনিট সে লেখেনি, কিছু কিছু ইউনিট লিখেছে, কিছু কিছু রিডেবিলিটি নাই। তো এটাও একটা কারণ যে তোমাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে ইউনিট আছে, ইউনিটটা অবশ্যই তোমাদেরকে মার্ক করতে হবে। তো এইখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে দেখো এখানে সে 15টা ডেটা নিয়েছে, এই যে 15টা ডেটা নিয়েছে। তো তুমি হয়তো ভাবলে যে ও আমার 15টা ডেটা লাগবে, 15টা ঘর তুমি করে নিয়ে আসলে, কিন্তু ল্যাবরেটরিতে এসে দেখলা যে না 15টা না, তোমার 30টা ডেটা প্রয়োজন। এই জন্য আমার সাজেশন হলো যে তোমরা অতিরিক্ত কাগজ নিয়ে আসবা, যাতে নাকি তোমার যদি প্রয়োজন হয় অতিরিক্ত ডেটা কালেকশনে, তাহলে সেক্ষেত্রে তুমি সেটা করতে পারো। তাহলে এইবার আমরা আসি এই এক্সপেরিমেন্টাল ডাটা। এই পর্যন্ত তো তোমাদের অলরেডি প্রিপারেশন থাকতে হবে। তো আমি তোমাদের যে 7টা বরাদ্দ দিয়েছি এক্সপেরিমেন্ট, তোমরা এই 7টারই এই পর্যন্ত লিখে ফেলবা। আই রিপিট, যে আমি তোমাদের যে 7টা করে এক্সপেরিমেন্ট বরাদ্দ দিয়েছি সবার জন্য, তারা সবাই কি করবা, এই 7টার জন্য এই এক্সপেরিমেন্টাল ডাটা পর্যন্ত, মানে এই ডাটা টেবিল পর্যন্ত তোমরা তৈরি করে ফেলবা। আর তোমরা যখন ল্যাবরেটরিতে আসবা, ল্যাবরেটরিতে আসলে তখন তোমাদেরকে কি করতে হবে, এই যে ডাটা তোমরা পেয়েছো এই ডাটা থেকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, তাই না? কিসের জন্য? রেজাল্ট তৈরি করার জন্য। তো এই ক্যালকুলেশনে তোমরা সেইগুলোই দেখাবা যেগুলো জটিল ক্যালকুলেশন, যেগুলো আমরা নেকেড আইজে বুঝি না, খোলা চোখে বা সাদা চোখে আমরা বুঝতে পারি না, সেই ক্যালকুলেশন গুলো তোমরা দেখাবা। তো ক্যালকুলেশন করতে বলেছি বলে তোমরা এই sin 30 ডিগ্রি, হাফ বা log 1 = 0 এইগুলো তোমরা করো না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। তোমরা ওই ক্যালকুলেশন গুলোই করবা যেগুলো হলো জটিল ক্যালকুলেশন, যেগুলো আমরা অ্যাট এ গ্লেন্স বুঝতে পারি না, যে তাকালে আমার বুঝলাম যে এটা রেজাল্ট এত, এটা বুঝতে পারি না, সেইটা তোমাকে এই ক্যালকুলেশনের মধ্যে দেখাতে হবে। এন্ড দেন ক্যালকুলেশনের পরে তোমরা হয়তো রেজাল্ট তৈরি করবা। তো কিছু রেজাল্ট আমরা অলরেডি জানি, যেমন উদাহরণ আমাদের ল্যাবরেটরিতে হয়তো আমরা করবো না, কিন্তু তারপর আমি উদাহরণের জন্য বলছি। সেটা হলো যেমন ধরো যে আমি যেখানে বসে আছি সেখানে জি এর একটা পার্টিকুলার মান আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি। তো তোমরা জানো যে তার একটা পার্টিকুলার মান আছে। তো তুমি যদি এখানে নিরূপণ করো, দেখলা যে তোমার মানটা যদি এইটা হয় তাহলে তো এক্সাক্ট হলো, যদি না হয় তাহলে কি কিছু এরর অকার করছে, তাহলে তুমি সেখানে পার্সেন্টেজ অফ এরর বের করতে পারো। বা অনেক সময় আমরা ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করি, বা আরো অনেক স্ট্যাটিস্টিক্যাল এরর আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেসব ক্ষেত্রে আমরা হয়তো এক্সাক্ট রেজাল্ট জানি না, সেক্ষেত্রে আমরা এইসব এরর অ্যানালিসিস করে থাকি। তো তোমরা যেই এক্সপেরিমেন্টই করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে তোমরা এরর অ্যানালিসিস করবা। তাহলে কি হলো, আমরা থিওরি লিখবো, অ্যাপারেটাস লিখবো, প্রসিডিওর লিখবো, এক্সপেরিমেন্টাল ডাটা লিখবো, দেন আমরা ক্যালকুলেশন করব, এরর অ্যানালিসিস করব, তারপরে কি করব, আমরা এই রেজাল্টস এর মধ্যে এই রেজাল্ট গুলো এনক্লোজ করব। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় এক্সপেরিমেন্টাল রেজাল্ট হয়তো একটাই হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একাধিক রেজাল্ট হয়, সেই সবগুলোকে তোমরা এখানে এনক্লোজ করবা উইথ এরর। দেন রেজাল্ট পর্যন্ত হয়ে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ডিসকাশন লিখতে হবে। তো ডিসকাশনের মধ্যে তোমরা কি লিখবা, ডিসকাশনের মধ্যে লিখবা তোমরা এই যে এক্সপেরিমেন্ট করলা, এক্সপেরিমেন্ট করার সময় হয়তো তোমরা কিছু সুবিধা পাবা, কিছু হয়তো অসুবিধার সম্মুখীন তোমরা হবা, বা এক্সপেরিমেন্ট করার পরে তোমার এটা মনে হতে পারে যে তুমি যে থিওরি পড়েছো সেই থিওরিটা যথোপযুক্ত নয়,
এখানে কিছু মডিফিকেশন আনা দরকার। তোমার যদি কোনো প্রপোজিশন থাকে যে এইটা এইভাবে মডিফাই করা যায়, তাহলেও সেটা তুমি ডিসকাশনের মধ্যে লিখতে পারো। তবে এখানে বলে রাখা ভালো, খালি মনে হয় এটার উপরে বেস করে তোমরা কিছু লিখবা না। যেগুলো রিলেভেন্ট বা যার পিছনে তুমি যুক্তি দিতে পারবা, যার জন্য গ্রহণযোগ্যতা থাকবে, শুধু সেইগুলোই তুমি এই তোমার রিপোর্টের মধ্যে এনক্লোজ করবা। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই রিপোর্ট প্রিপারেশন কিভাবে করতে হবে সেটা সংক্রান্ত কথাবার্তা। স্যার কারো কোনো প্রশ্ন? অ্যাপারেটাসটা নিয়ে একটু বলবেন আবার? বলো, অ্যাপারেটাস সম্পর্কে কি জানতে চাও? এটা একটু বিস্তারিতটা অ্যাপারেটাস হলো যে কোনো এক্সপেরিমেন্ট যদি তুমি করতে চাও, তাহলে সেই এক্সপেরিমেন্ট করার জন্য কি কি যন্ত্রপাতি তোমার দরকার, সেইগুলোকে তুমি এখানে এনক্লোজ করবে। যেমন আজকে তোমাদেরকে জিরো এক্সপেরিমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে, তো তুমি ওখানে দেখতে পাবা যে কি কি অ্যাপারেটাস তুমি ওখানে ব্যবহার করছো, তাহলে সেই সব অ্যাপারেটাস গুলো তোমাকে জিরো এক্সপেরিমেন্টের মধ্যে এনক্লোজ করতে হবে। কি আসাদ, কোনো কিছু বাদ পড়েছে নাকি? স্যার এগুলো মোটামুটি হয়েছে, এখন ওদের কোনো প্রশ্ন থাকলে। স্যার এই যেগুলো এখানে আছে এইগুলো তো অবশ্যই নাকি হ্যাঁ, এগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে। আর এর বাইরে যদি তুমি কোনো কিছু মনে করো, মনের মাধুরী মিশিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে চাও, তো ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আমি তোমাকে কোহোস্ট করে দিয়েছি, এর আগে আমি তোমাকে পাচ্ছিলাম না লিস্টে, সে কারণে আমি করতে পারছিলাম না। আর আই ডোন্ট নো, এই যে আমি যখন এই ক্লাস স্কেডিউল করি তখন তোমাকে কোহোস্ট করলে নিচ্ছে না, কেন নিচ্ছে না আই ডোন্ট নো, হয়তো এখানে একটা পারমিশনের বিষয় আছে। তাহলে এটা হলো তোমাদের স্যার এখানে এক্সপেরিমেন্ট রিলেটেড যে ডাটা, মানে থিওরি আর স্যার ওয়ার্কিং প্রসিডিওর আর স্যার ওই এক্সপেরিমেন্টের জন্য যেই বিষয়গুলো আমাদের ভাইবা এবং কুইজের জন্য জানা লাগবে, অর্থাৎ পড়া লাগবে স্যার, ওইটার জন্য কি কোনো বই রেফার করা হবে? আচ্ছা, কোত্থেকে আমরা এখন বইয়ের ব্যাপারে আসলে এটা তো আমি জানি না তোমাদের এই অংশটা কি আমি এই ইউটিউবে দিতে চাইলে কিছু কিছু মুশকিল আছে, আমি জানি না এখানে কপিরাইটের বা অবজেকশনের বিষয় আছে কিনা। সেটা হলো যে আমাদের এই যে প্রফেসর মাহবুব আলম স্যার আছেন, উনার এবং শিবেন্দ্র শেখর শিকদার আছেন, উনারা একটা হ্যান্ড আউট তৈরি করেছেন, ওটা প্রিন্টেড ফর্মে অবশ্যই। তো ওটা ল্যাবরেটরিতে সম্ভবত পাওয়া যায়, আমি জানি না কতগুলো এটার কপি আছে বা নাই, আই এম নট শিওর, আমার এই মুহূর্তে ডিটেলটা নাই। এখন উনাদের সাথে তোমরা যোগাযোগ করলে উনারা তোমাদের এই পিডিএফ দিবেন কি দিবেন না এটা তো আমি বলতে পারবো না। তো ল্যাবরেটরি থেকে তোমরা হয়তো বইটা কালেক্ট করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তো ফিজিক্যালি ল্যাবরেটরিতে যেতে হবে। আদারওয়াইজ তোমরা ওনাদের সাথে এটা যোগাযোগ করতে পারো। সাধারণত এই আমরা যে ল্যাবরেটরিতে যেসব এক্সপেরিমেন্ট গুলো করাই সেগুলোর উপর বেস করে মূলত ওনাদের হ্যান্ড আউটটা। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি যদি বাজার থেকে বই কিনতে চাও, তাহলে সেক্ষেত্রে ওয়ার্সনফ অ্যান্ড ফ্লিন্টের একটা বই আছে, ওটা আমার কাছে মনে হয় একটা ভালো বই তোমাদের শেখার জন্য বা বোঝার জন্য। আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড বুক। আর একটা হলো আমাদের দেশি রাইটার প্রফেসর গিয়াসউদ্দিন এন্ড শাহাবুদ্দিন, তো এই বইটা হয়তো বাজারে পেতে পারো, ওইখান থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। আর এর বাইরে অনলাইনে অনেক ফ্রি ম্যাটেরিয়াল হয়তো তোমরা পেতে পারো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। এইগুলো মোটামুটি হলো সাজেশন। এই ওয়ার্ড স্লোগান ফিল্টার আর হোসাইন শাহাবুদ্দিন আর গিয়াসউদ্দিন, এদের বই দুইটার নাম যদি একটু বলেন স্যার, রাইটার তো বললেন। ওইটা হলো প্র্যাকটিক্যাল ফিজিক্স, হলো ইয়ের সম্ভবত প্রফেসর গিয়াসউদ্দিন এবং শাহাবুদ্দিনের বইটার নাম হলো প্র্যাকটিক্যাল ফিজিক্স। এন্ড ওয়ার্সনফ এন্ড ফ্লিন্টের বইটা, ওটা সম্ভবত প্র্যাকটিক্যাল ফিজিক্স কিনা, এনিওয়ে ওই জাতীয় কিছু নাম হবে, একটু একটু দেখে নেওয়া, আমি এই মুহূর্তে ঠিক স্মরণ করতে পারছি না, আমাকে একটু দেখে বলতে হবে। তোমরা একটু খুঁজলেও হয়তো ইউ ক্যান গেট দ্যাট। আচ্ছা, এবার আমরা বলি যে অলরেডি তোমরা দেখেছো যে আমরা এই যে জিরো এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমাদের বলেছি। আসলে জিরো এক্সপেরিমেন্টে এই জন্য আমরা রেখেছি যে ল্যাবরেটরিতে যেসব যন্ত্রপাতি তোমরা ব্যবহার করবা
তো সেই সব যন্ত্রপাতি ব্যবহার করার জন্য কিছু প্রিলিমিনারি নলেজ তোমাদের দরকার পড়ে। তো অলরেডি আমরা আশা করি যে তোমাদের এই নলেজ গুলো আছে। তারপরেও আমরা একটা রিভিউ ক্লাস রাখতে চাই, যাতে নাকি যদি কেউ ভুলে যায় বা মনে না থাকে বা সামহাও যদি ফ্যামিলিয়ার না হয়, তাহলে একটু ফ্যামিলিয়ার হয়ে নিলা। সেই জন্য আমরা জিরো এক্সপেরিমেন্টটা রেখেছি। তো তোমরা জানো যে এই ছোট লেন্থ মেজারিং এর জন্য আমরা কতগুলো যন্ত্র ব্যবহার করি, তার মধ্যে একটা হলো স্লাইড ক্যালিপার্স। তো এটি সম্পর্কে আসাদ স্যার তোমাদেরকে বলবেন। তার আগে আমি একটুখানি তোমাদের বলছি যে তোমরা যদি কোনো লেন্থ মেজার করতে চাও, তাহলে এটার মাঝখানে তোমরা যদি রাখো, তাহলে সেই লেন্থটা তোমরা মেজার করতে পারো। এখানে দুটো স্কেল থাকে, একটা মেন স্কেল, একটা হলো ভার্নিয়ার স্কেল। তো এইটা মেজারিং এর জন্য তোমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টটাও জানতে হয়, সেটা তোমরা অলরেডি হয়তো জানো, না জানলেও আসাদ স্যার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিবেন। আর যদি তুমি ভিতরে ডায়ামিটার মাপতে চাও, তাহলে এই উপরের দুটো ব্যবহার করতে হয়। তো আমি এইটার একটা ইলাবোরেশন ফিগার এখানে একটু দেখানোর চেষ্টা করেছি, আরো ডিটেল হয়তো তোমরা একটু জানবা। দেন এটা হলো তোমরা জানো যে স্ক্রু গাজ, এবং স্ক্রু গাজ দিয়েও তোমরা ছোট লেন্থ মেজার করতে পারো। যেমন ধরো একটা ওয়্যারের ডায়ামিটার যদি আমরা মেজার করতে চাই বা সামথিং লাইক দ্যাট। এবং তোমরা জানো যে এইটার প্রিসিশন হলো ইভেন স্লাইড ক্যালিপার্স এর থেকে বেশি। এখানে একটা এই যে লিনিয়ার স্কেল থাকে আর একটা সার্কুলার স্কেল থাকে, এবং এই সার্কুলার স্কেলের জন্য আমরা একটা লিস্ট কাউন্ট বের করি, এবং এই লিস্ট কাউন্টটা দরকার পড়ে এই মেজারিং এর জন্য। তো তোমরা এটাও অলরেডি হয়তো জানো, আর না জানলেও আজকে একটু রিভিউ করে নিবা। দেন এইটাকে আমরা স্ফেরোমিটার বলি। এটা আর স্ক্রু গজের মেজারিং প্রসিডিওর একই ধরনের, তবে এটা দিয়ে সাধারণত আমরা এই কোন লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার আমরা বের করি। তো তোমাদের জন্য সেটাও একটা ইনস্ট্রাকশন আছে যে তোমরা একটু প্র্যাকটিস করে নিলা। তো এটারও তোমরা দেখতে পাচ্ছ একটা লিনিয়ার স্কেল থাকে এবং একটা সার্কুলার স্কেল থাকে, এবং এই ক্ষেত্রে তোমাদের এই লিস্ট কাউন্টটা জানা দরকার। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপ। তো এটাকে ট্রাভেলিং মাইক্রোস্কোপ এই জন্য বলা হয় যে এটা দিয়ে অতি ক্ষুদ্র জিনিসের দৈর্ঘ্য যদি তুমি মাপতে চাও, তাহলে সেটা তুমি এটা দিয়ে মাপতে পারো। কারণ হলো এটা এই যে হরিজন্টাল মুভমেন্ট করতে পারে, আবার এটা ভার্টিক্যালিও এটার মুভমেন্ট এটা করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা হরিজন্টাল স্কেল আছে, একটা ভার্টিক্যাল স্কেল আছে, আর এইটা হলো আমাদের এই মাইক্রোস্কোপ। এইটা হলো আমাদের আইপিস, আর এই পাশে আমাদের অবজেক্টিভ থাকে। তো সার্টেনলি তোমরা যদি এইটা যে ক্ষুদ্র যে দৈর্ঘ্য মেজার করবা, তার জন্য তোমাদের এখানেও একটা কি দরকার পড়বে, ভার্নিয়ার কনস্ট্যান্ট দরকার পড়বে। তো এখানে অলরেডি লেখা থাকে এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, তারপরেও তোমরা একটু রিভিউ করে নিলা যে এটা লেখা তো আছেই, এটা কিভাবে নিরূপণ করতে হয় তোমরা তো অলরেডি শিখেছো। হাউবার তোমরা একটু এটা চর্চা করে নিলা যে হাউ টু ডু দ্যাট। তো এটা যেমন এই যে হরিজন্টাল একটা স্কেল আছে, আমি ভার্টিক্যাল স্কেলও আছে, এবং দুটো ক্ষেত্রে আমাদের এই ভার্নিয়ার স্কেলও আছে। সো এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা তোমরা একটু দেখে নিলা যে হাউ টু ডু দ্যাট। স্যার বলো। স্যার আমার একটু সময় লেগে যায় তো স্যার, তারপরে পুরোটা শেষ করতে পারবো না। আমি এগুলো ছবি আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি এন্ড দেন তোমরা জানো যে এইটা হলো আমাদের কি স্পেকট্রোমিটার। তো তোমরা জানো যে স্পেকট্রোমিটারে একটা কলিমেটার থাকে, যেটা তোমার এই এক্সটেন্ডেড সোর্স থেকে প্যারালাল বিম অফ লাইট প্রডিউস করে, আর এটা হলো আমাদের টেলিস্কোপ, এটাকে আমরা প্রিজম টেবিল বলি। এখানেও আমাদের একটা এটা যেহেতু একটা এটাকে তুমি রোটেট করতে পারো, কাজে এখানে একটা রোটেশনাল স্কেল আছে, এবং এখানেও একটা ভার্নিয়ার স্কেল আছে, যাতে তুমি প্রিসাইজলি মেজার করতে পারো যে তোমার এই টেলিস্কোপটা কতখানি তুমি মুভমেন্ট করবে। তো এইটাও তুমি ল্যাবরেটরিতে একটু চর্চা করে নিবা যে কিভাবে এটা মেজারমেন্টটা নিতে হয়। দেন এটা হলো আমাদের পোলারিমিটার। তোমরা জানো যে পোলারাইজেশন মেজার করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। তো এইখানেও এই যে নিচের যেটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা ঘুরাই, তাহলে এইটা এই সিস্টেমটা রোটেট করে। কাজে কতটুকু রোটেশন হলো আমরা এখানে একটা এই যে সার্কুলার স্কেল আছে, এখান থেকে আমরা দেখতে পাই, এবং এখানে আমাদের একটা ভার্নিয়ার স্কেল আছে। তো প্রিসাইজলি তোমরা এটা মেজার করতে পারো যে তোমাদের রোটেশন কতটুকু হলো। তো মোটামুটি এই হলো আমাদের অরিয়েন্টেশন। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি নিব, আদারওয়াইজ এই সেকশনের ক্লাস এ পর্যন্ত, বাকি অংশ আসাদ স্যার কন্টিনিউ করবে। কারো কোনো কোশ্চেন আছে?
না স্যার। আচ্ছা, বাকি অংশ কি আমি রেকর্ডিং রাখবো নাকি রেকর্ড স্টপ করবো? রাখেন রাখেন। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল তোমাদের সবার জন্য। বাকি ক্লাসটা করো, আর যে যেখানে থাকো না কেন সাবধানে চলাচল করো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আমি আসাদ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসের বাকি অংশ কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমরা আমার এই বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। জি জি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা জিরো এক্সপেরিমেন্ট আমি যেটা শুরু করেছিলাম, সেখানে আমাদের কি কি কাজ আছে। তো আমি আগে জিরো এক্সপেরিমেন্টের লিস্ট তোমাদের একটু দেখাই কি কি করতে হবে, এরপরে আমরা ভিতরে যাই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফিসে যারা ওই আছে, আমরা স্ক্যান করার সময় ভাঁকা করে স্ক্যান করেছে, দেখতে একটু হয়তো তোমাদের কেমন লাগছে। তো জিরো এক্সপেরিমেন্টে দেখো, যেটা আমাদের ওখানে জিরো এক্সপেরিমেন্টের নেম লেখা ছিল সেটাই এখানে আবার উপরে লেখা আছে। এখন এখানে যে কাজগুলো করতে হবে দেখো, 1 নম্বরে বলা আছে ক্যালকুলেশন অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট ফর স্লাইড ক্যালিপার্স and determination of the radius of a pen using slide calipers. একটু দেখো, আফসা একটু ভালো প্রিন্টটা আমাদের আসলে স্ক্যান করা দরকার ছিল, ওরা এটা বুঝতে পারেনি, যেটা পেয়েছে সামনে সেটাই করে ফেলেছে। তো যাই হোক, তোমরা একটু বুঝতে পারলেই হবে। তাহলে এটা একটু দেখো যে প্রথমে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে বলেছে স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে, এবং একটা কলমের রেডিয়াস বের করতে বলেছে, যে কোনো কলম, যে কোনো তোমরা যে পেন ব্যবহার করো সেই পেনের রেডিয়াস বের করবে। তো এখন হচ্ছে যে এটার ক্ষেত্রে আমরা ছবি একটু দেখি। স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছ। এখানে দেখো স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে এই যে দেখো, এটা হলো যে দুইটা স্কেল থাকবে। আমরা স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কি মেজার করব? লেংথ মেজার করব। তো এই লেংথটা কি স্মল লেংথ মেজার করব নরমালি। এখন এই স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে আমরা কতটুকু লেংথ, মিনিমাম কতটুকু মেজার করতে পারি সেটা একটা প্রশ্ন। আর এক একটার সাহায্যে এক এক রকম মেজার করা যাবে। আমাদের ল্যাবে সাধারণত 2 রকমের স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। একটা ক্ষেত্রে দেখা যাবে যে একটা ক্ষেত্রে ভার্নিয়ার ডিভিশন আছে 50, আর একটা ক্ষেত্রে হচ্ছে ভার্নিয়ার ডিভিশন হচ্ছে লেখা আছে 20। তো আচ্ছা, তোমরা এট এ টাইম তো দুইটা দেখতে পাচ্ছ না, তাই না? শুধু এখন তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। জি স্যার, ফুল স্ক্রিন কাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দুইটাই দেখতে পাচ্ছি, সমস্যা নেই। বোর্ড কি দেখতে পাচ্ছ? স্যার যারা মোবাইল দিয়ে চালাচ্ছে তারা একসাথে, জি স্যার, দুইটাই দেখা যাচ্ছে। স্যার ল্যাপটপ চালাচ্ছে তারা দুইটাই দেখতে পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ফাইন। আর মোবাইল দিয়ে করতেছি তো স্যার, একটা একদম পিচ্ছি স্যার, দেখাই দেয় না স্যার, মূলত একটাই দেখা যাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি এটা একটু এক্সটেন্ড করার চেষ্টা করি, তো দেখি। শিহাব ডাবল ট্যাপ কর, তাহলে টগল হয়ে যাবে। চলে গেল। সমস্যা নেই, দুটি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার ব্যাক করে ফেলেছি, জায়গায় চলে গেছে। উইকিপিডিয়াতে চলে গেছে। আচ্ছা, একটু এটা কি হয়ে গেল? আমি একটা আবার নিয়ে আসি। আচ্ছা, আমি শেয়ারটা একটু স্টপ করি, আমার একটু প্রবলেম হচ্ছে।
আমি তো এটাকে বড় করতে পারছি না, এই স্ক্রিনটা বড় হচ্ছে না। আচ্ছা, এই সিস্টেমে দেখানোর চেষ্টা করে দেখি। আমার তো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। স্যার কি করতে চাইতেছেন আমাদেরকে বললে হয়তো আমরা হেল্প না আমি ওই যে আমার স্কুল থেকে যেটা নিয়ে আসছিলাম সেটা আবার চলে গিয়েছিল, ওটা আবার শেয়ার করতে গেলাম। তা আমি এটাকে এখন বোর্ড আর ওইটা দুইটা দেখতে পাচ্ছ কিনা? দুটোই জি দেখা স্যার, আমরা দেখা চাইলেই যাচ্ছে। শিফট করতে পারতেছি, মানে চাইলেই বোর্ড দেখতে পারতেছি, চাইলে স্লাইডে যাইতে পারতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, এখন এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি না, আমরা ওই স্লাইড ক্লিপার্সে যে জিনিসগুলো দেখতে চাচ্ছিলাম, তো সেই জিনিসগুলোতে আমাদের আমি যে জিনিসটা বোঝানোর জন্য স্যার দেখিয়েছিলেন, তারপর আমি আবারও দেখাচ্ছি। সেটা হলো যে স্লাইড ক্লিপার্সে আমাদের দুইটা আছে স্কেল, দুইটা, একটা মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো এই যে এখানে যেগুলো আছে, দেখো এখানে আছে মেইন স্কেলে যে 0 থেকে 12 পর্যন্ত, আমি যদি এটা দেখাই, তো সেখানে 0 থেকে 12 পর্যন্ত মেইন স্কেল, এই যে ছোট্ট স্কেল যেটা আছে সেটা হলো ভার্নিয়ার স্কেল। তো এই যে ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল, এখন এই দুইটা স্কেলে কেন দরকার হলো? দরকার হচ্ছে এই জন্য যে মেইন স্কেলের সাহায্যে আমাদের যে স্লাইড ক্যালিপার্স গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা 1 মিলিমিটারের কম লেন্থ মেজার করতে পারি না। এখন তুমি একটা পেনের দেখো, ধরো তোমার একটা পেন আছে, সেই পেনটা তুমি এখন রেডিয়াস মেজার করতে চাচ্ছ। এখন কি করবা? ডায়ামিটার মেজার করবা। সেই ডায়ামিটারটা মেজার আগে করে নিয়ে তারপর রেডিয়াস মেজার করতে হবে, দুই ভাগ দিলে রেডিয়াস পেয়ে যাবে। এখন এই ডায়ামিটার মেজার করতে গিয়ে তুমি দেখলা যে এইটার ধরো ডায়ামিটারটা হচ্ছে 3.5 মিলিমিটার। How can you measure the length? তুমি যদি মেইন স্কেল শুধু ব্যবহার করো সেক্ষেত্রে কতটুকু মেজার করতে পারবা? 3 মিলিমিটার অথবা 4 মিলিমিটার। কিন্তু তোমার মাঝামাঝি দরকার 3.5 মিলিমিটার, এটা কি করে তুমি মেজার করবা? তাহলে এইটা মেজার করার জন্যই আমরা কি করছি, একটা ভার্নিয়ার স্কেলের সহযোগিতা নিচ্ছি। ভার্নিয়ার স্কেলটা আমরা ব্যবহার করছি যে 1 মিলিমিটারের কম লেন্থ যদি আমাদের মেজার করতে হয় তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্য নিব। তাহলে এইখানে যে এই দেখো মেইন স্কেলে তোমরা এটা আমি যেটাতে কার্সর মুভ করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইখানে কি হচ্ছে তোমাদের 0, 1, 2, 3 এটা সেন্টিমিটারে স্কেলিং করা আছে। আবার 1 সেন্টিমিটারকে 10 ভাগ করা আছে, তার মানে মিলিমিটারে। স্মলেস্ট ডিভিশন যদি তুমি চিন্তা করো, মেইন স্কেলের একটা স্মলেস্ট ডিভিশন সেটা হলো 1 মিলিমিটার। কিন্তু এই যে ভার্নিয়ার স্কেল যেটা আছে, ভার্নিয়ার স্কেলেও কতগুলো ডিভিশন আছে, কিন্তু এই ডিভিশন গুলোর স্কেলিং বলা নাই, কোন ইউনিট আছে সেটা কিন্তু বলা নাই, কোন ইউনিটে ওখানে দেওয়াও নেই। তাহলে এখন তুমি ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন বের করবা, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে আমরা বুঝি কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টারমিডিয়েটে অনেক আগে যেহেতু পড়েছো, এখন কারো কারো মনে আছে, আবার দেখা যাবে কারো কারো মনে নেই। তাহলে সেক্ষেত্রে এই জন্যই আমাদের এই জিনিসগুলো আসলে আবার রিপিট করা হয়। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1 মেইন স্কেল ডিভিশন, এমএসডি মানে হচ্ছে মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কতটুকু ছোট, এইটাই হচ্ছে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো আমার কথা? ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি তোমাকে এক কথা জিজ্ঞেস করা হয় তাহলে তোমাকে বলতে হবে ডিফারেন্স বিটুইন দ্য ডিভিশনস অফ মেইন স্কেল এন্ড ভার্নিয়ার স্কেল। তাহলে এই মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন থেকে একটা স্মলেস্ট ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেল একটা স্মলেস্ট ডিভিশনের যে পার্থক্য সেটাই মেইনলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তুমি যে অ্যাপারেটাসের ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করো না কেন একই রকম নিয়ম।
বাইনারি কনস্ট্যান্ট আমরা কয়েকটা অ্যাপারেটাসের ক্ষেত্রে বের করব, কয়েকটা যন্ত্রের ক্ষেত্রে। সেক্ষেত্রে কোন কোন যন্ত্রের ক্ষেত্রে বাইনারি কনস্ট্যান্ট আমরা বের করব, তোমাদের ওখানে দেখবে জিরো এক্সপেরিমেন্টে আবার যদি আমি ওটা দেখাই সেখানে দেখতে পাবা যে বাইনারি কনস্ট্যান্ট স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বের করতে হবে। আবার ট্রাভেলিং মাইক্রোস্কোপ নামে একটা যন্ত্র আছে, স্যার দেখিয়েছেন, ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে বের করতে হবে। এরপরে স্পেকট্রোমিটার একটা যন্ত্র আছে, সেই স্পেকট্রোমিটারের ক্ষেত্রেও বের করতে হবে। আবার পোলারিমিটার নামে একটা যন্ত্র আছে আমাদের, সেই পোলারিমিটারের জন্য এটা বের করতে হবে। তো সিস্টেমটা সবগুলোর ক্ষেত্রে একই। স্লাইড আমরা স্লাইড ক্যালিপার্স বলি, যদি প্রথমে আমরা দিই স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স বলি, ট্রাভেলিং মাইক্রোস্কোপ বলি, স্পেকট্রোমিটার বলি, পোলারিমিটার বলি, প্রত্যেকটার ক্ষেত্রে বাইনারি কনস্ট্যান্ট বের করতে হবে। আর জিরো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এই যে বাকি তিনটা আছে, এই তিনটারও এই পোলারিমিটার এখন ব্যবহার করতে হবে না, কিন্তু যখন এক্সপেরিমেন্ট করতে যাবে তখন কিন্তু তোমাদের জিরো এক্সপেরিমেন্টের যে শীটটা দেয়া আছে সেই শীটে তোমাদের বাইনারি কনস্ট্যান্ট এই তিনটা অ্যাপারেটাসের জন্য বের করতে হবে। একটা হলো স্লাইড ক্যালিপার্স, একটা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে স্পেকট্রোমিটার। আর এইটা হলো যখন তোমরা সুগার সলিউশন দিয়ে এক্সপেরিমেন্ট করবা, স্পেসিফিক রোটেশন অফ সুগার সলিউশন যখন তোমরা মেজার করবা, তখন এই পোলারিমিটার যন্ত্রটা ব্যবহার করতে হবে এবং সেই পোলারিমিটারের তোমার বাইনারি কনস্ট্যান্টটা বের করে নিতে হবে। তাহলে এখন বাইনারি কনস্ট্যান্ট বের করার সিস্টেম সবগুলোর ক্ষেত্রে একই, 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 বাইনারি স্কেল ডিভিশন। এখন এখানে আমি যে স্লাইড ক্যালিপার্স তোমাকে দেখিয়েছি সেটার ক্ষেত্রে 1 মেইন স্কেল ডিভিশন মানে হচ্ছে কত, 1 মিলিমিটার। এখন বাইনারি স্কেল যেটা আছে সেই বাইনারি স্কেলে কিন্তু তুমি বলতে পারছো না ওইটার মানটা কত, কারণ ওখানে ইউনিট বলা নেই। তাহলে সেক্ষেত্রে তোমাকে এই বাইনারি স্কেলের স্মলেস্ট ডিভিশন বের করার জন্য বাইনারি স্কেলটাকে তোমাকে মেইন স্কেলের সাথে তুলনা করতে হবে, সেই তুলনা করে তোমাকে দেখতে হবে। তাহলে এখন মেইন স্কেলে যদি এরকম দাগাঙ্কিত থাকে যে 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি বড় করে দেখাচ্ছি সুবিধার্থে। আসলে এখানে 1 সেন্টিমিটার করে দেওয়া থাকে, 1 সেন্টিমিটার ছোট্ট, সেখানে 10টা দাগ থাকবে, কিন্তু আমি যেহেতু বোর্ডে দেখাচ্ছি এই জন্য আমি একটু বড় করে সেন্টিমিটারটাকে একটু বড় করে দেখাচ্ছি। তারপরে মনে করি এভাবে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা দাও 2 সেন্টিমিটার। বাইনারি স্কেল যেটা আছে বাইনারি স্কেলটা নিচে থাকবে, তাহলে নিচে যদি 0 এর সাথে মিলিয়ে দাও, সে 0 এর সাথে মিলিয়ে দিলাম, 0 এর সাথে যদি মিলিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের বাইনারি স্কেলের ডিভিশনটা আগে দেখতে হবে যে তুমি এই বাইনারি স্কেলের নির্দিষ্ট যে ডিভিশন আছে সেই ডিভিশন মেইন স্কেলের নির্দিষ্ট ডিভিশনের সমান। আপনি মিউট হয়ে গেছেন স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আর আমাদের সাথে কথা বলতেছে না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে এইখানে বাইনারি স্কেলে দেখবা স্লাইড ক্যালিপার্স তোমরা যেগুলো ব্যবহার করবা সেখানে দেখবা আমাদের বেশিরভাগগুলো আছে বাইনারি স্কেলের ডিভিশন হচ্ছে 50 বাইনারি স্কেল ডিভিশন। এইটা তোমাকে 0 থেকে শুরু করে ধরো এটা 0 দাগ, বাইনারি 0, তারপরে এইভাবে ধরো আমি নিচের দিকে দাগটা আসলে উপরের দিকেই থাকবে, এটার সাথেই থাকবে, এভাবে দাগটা না থাকবে, এভাবে দাগ আছে, এরকম দাগ আছে। তাহলে এরকম দাগ যদি থাকে দেখবা যে মোট কতটা দাগ আছে তোমাকে দেখতে হবে। তাহলে দেখবা তোমাদের কোনটার ক্ষেত্রে আছে 50 বাইনারি স্কেল ডিভিশন আর কোনটার ক্ষেত্রে দেখবা 40 বাইনারি স্কেল ডিভিশন। টোটাল ডিভিশন হচ্ছে 50, কোনটার টোটাল ডিভিশন হচ্ছে 20। এখন এই 20 যেটা আছে আসলে সেটা এক্স্যাক্টলি 20 না, এটা হওয়ার কথা ছিল 40। যারা কোম্পানিতে তৈরি করেছে তারা একটু তাদের হয়তো খরচ বাঁচিয়েছে বা কোনো কারণে তারা 40 না দিয়ে 20 দিয়েছে। সেই 20 এখন তোমাকে মিলাতে হবে, আমি এটা পরে বলছি। 50 বাইনারি ডিভিশন মেইন স্কেলের কতটা ডিভিশনের সমান এটা তোমাকে খেয়াল করতে হবে। তাহলে এইটা যখন তুমি দেখবা যে 50 বাইনারি স্কেল ডিভিশন সমান দেখা যাবে তুমি ওখানে আছে 49 মেইন স্কেল ডিভিশন। 50 বাইনারি স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু হচ্ছে 49 মেইন স্কেল ডিভিশন। ঠিক আছে, তাহলে এখন তুমি সহজে তুমি বাইনারি স্কেল একটা ঘরের মান বের করতে পারবে। আর মেইন স্কেলে এক ঘরের মান তুমি জানো 1 মিলিমিটার,
তাহলে ভার্নিয়ার স্কেল যদি তুমি মেইন স্কেলের নির্দিষ্ট ঘরের সঙ্গে মিলিয়ে যায় তাহলে তুমি সহজে বের করছো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 49/50 মেইন স্কেল ডিভিশন মানেই হচ্ছে 49/50 মিলিমিটার। বুঝতে পারছো তো? তাহলে এখন এই জিনিসটা আমি প্রথমে লিখলাম না কেন, মেইন স্কেল ডিভিশন দিয়ে কেন প্রকাশ করলাম, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে ডিফারেন্সটা তুমি প্রথমে মেইন স্কেলের সাপেক্ষেই করে নাও, কারণ মেইন স্কেলটা সবসময় স্মলেস্ট ডিভিশন 1 মিলিমিটার হবে, এটা নট নেসেসারি 1 মিলিমিটার হতে পারে, আবার হাফ মিলিমিটার হতে পারে, কোনো ক্ষেত্রে ডিগ্রিও হতে পারে। স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল 1 ডিগ্রি হতে পারে অথবা হাফ ডিগ্রি হতে পারে, যে কোনোটা হতে পারে। এই কারণে তোমাদের ভার্নিয়ার স্কেল ইন জেনারেল ভার্নিয়ার কস্ট বের করার সময় তোমরা শুধুমাত্র মেইন স্কেলের সাপেক্ষে, এটা তার মানে হচ্ছে 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 49/50 মেইন স্কেল ডিভিশন। তাহলে তোমাকে এখানে তুমি মেইন স্কেলের সাপেক্ষে তুমি বের করে ফেলেছো, তাহলে তুমি সহজে এটা এখন লিখতে পারো। তাহলে 1 মাইনাস 49/50 মেইন স্কেল ডিভিশন মানে হচ্ছে তুমি 1/50 মেইন স্কেল ডিভিশন। এখন 1 মেইন স্কেল ডিভিশন সমান কত, তুমি জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে আছে 1 মিলিমিটার, তাহলে আমরা এখানে বলতে পারি 0.02 মিলিমিটার। এখন যদি এটা 1 মিলিমিটার না থাকে 0.5 মিলিমিটার থাকে, সমস্যা আছে? ধরো কোনটার ক্ষেত্রে তোমার আছে মেইন স্কেলের এক ঘরের মান সর্বনিম্ন হচ্ছে 0.5 মিলিমিটার, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে 1 মিলিমিটার আছে, কিন্তু ট্রাভেলিং মাইক্রোস্কোপ আমি যেটা বললাম সেটার ক্ষেত্রে কি আছে, সেটার ক্ষেত্রে দেখবা আছে হাফ মিলিমিটার মানে 0.5 মিলিমিটার। তাহলে সেটা কি হবে, তাহলে এখানে জাস্ট এইটা চেঞ্জ হবে, কি হবে এটা 0.01 মিলিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এখন আমি আরেকটা জিনিস বলেছি, দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার সম্পর্কে এটা তোমরা একটু মনে রাখবা। এটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, তোমাকে যেখানেই বের করতে বলা হোক না কেন সিস্টেম একই, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র তুমি স্কেলিংটা কিভাবে আছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। তার মানে হচ্ছে যে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল, স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কি করে, স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল পেতে গেলে তোমাকে কম্পেয়ার করতে হবে অবশ্যই মেইন স্কেলের সাথে। তাহলে কম্পেয়ার করে দুইটা তোমাকে একটা থেকে আরেকটা পার্থক্য করতে হবে, পার্থক্য করলে তুমি সেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলবে। এখন হলো যে আমি একটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের ল্যাবের যে একটু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা, কারণ ল্যাবে এই কথাগুলো রিপিট করার আর সুযোগ থাকবে না। যেহেতু তোমাদের 4 সপ্তাহ মাত্র ক্লাস হবে, 4 সপ্তাহে তোমাদেরকে 6টা এক্সপেরিমেন্ট করতে হবে। তো এই 6টা এক্সপেরিমেন্ট করতে গেলে তোমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে এবং জিরো এক্সপেরিমেন্ট সম্পর্কে আলোচনা করার টাইম থাকবে না। এই জন্য একটু মনোযোগ সহকারে এই জিনিসগুলো খেয়াল করবা। এই 50 ভার্নিয়ার তোমাদের, হ্যাঁ বলো স্যার 0.5 মিলিমিটার দিয়ে গুণ করলেন কোন আরেকটা বলতে হবে, এই 0.5 মিলিমিটার যেটা বললাম, জি স্যার। হ্যাঁ এটা আবারও বলবো, তারপরে বলছি যে আমাদের স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে এটা হচ্ছে 1 মিলিমিটার। স্লাইড ক্যালিপার্স আমরা যেগুলো ব্যবহার করছি সেগুলোর ক্ষেত্রে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল হচ্ছে 1 মিলিমিটার। বুঝতে পেরেছো? এই যে এগুলা, এই যে ছোট্ট একটা দাগ আমি যেটা লিখেছি 1 2 3 যেগুলো আছে এগুলো না, কিন্তু এই 1 এর মধ্যে যে 10টা ভাগ করা আছে সেই একটা ভাগের মান কত, সেটা হলো স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল মিলিমিটার। কিন্তু আমরা যখন ট্রাভেলিং মাইক্রোস্কোপ ব্যবহার করব, ট্রাভেলিং মাইক্রোস্কোপে এরকম স্কেল আছে, একটা মেইন স্কেল আছে আর একটা ভার্নিয়ার স্কেল আছে। সেই এই দুইটার ক্ষেত্রে আচ্ছা স্লাইড ক্যালিপার্সটা যেহেতু আমি দেখিয়ে ফেলেছি, আমি আচ্ছা আবার আরো একটু কথা আছে আমি একটু বলে নিই। তাহলে এই আমি পরে আবার দেখাবো ছবিটা। ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে দুইটা স্কেল, মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল থাকবে। সেই মেইন স্কেলে ওখানে আবার 1 মিলিমিটারকে অর্ধেক করা আছে। এই যে আমি যেটা দেখিয়েছি উপরে, আমি আবার দেখাচ্ছি, মনে করো এই বড় করে দেখাই একটু। তাহলে এটা হলো 1 মিলিমিটার দেখাচ্ছে, এটা হলো 1 মিলিমিটার করে দেখাচ্ছি। যখন ট্রাভেলিং মাইক্রোস্কোপ তোমরা ব্যবহার করবা তখন দেখবা এইটার মাঝখানে আর একটা করে দাগ আছে। তার মানেটা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপের মেইন স্কেল দিয়ে তুমি 1/2 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারবা। 1/2 মিলিমিটারের কম যদি মেজার করতে চাও তখন তোমাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে যখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করবা তখন স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল কি লিখবা, একই রকম। ট্রাভেলিং মাইক্রোস্কোপ আর স্লাইড ক্যালিপার্সে এই একই আছে, দেখবা 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 49 মেইন স্কেল। ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে একই আছে, 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 49 মেইন স্কেল ডিভিশন।
49 মেন স্কেল ডিভিশন মানে কি স্মলেস্ট ডিভিশন, বুঝতে পেরেছো? এটা কিন্তু মেন স্কেল ডিভিশন যে কোনটা স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল, 49 স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল, 50 স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কিভাবে 49/50। পার্থক্য হচ্ছে স্লাইড ক্যালিপারসে মিনিমাম মানে মেন স্কেলে এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে মেন স্কেলে এক ঘরের মান হচ্ছে 1/2 মিলিমিটার। তাহলে যখন স্লাইড ক্যালিপারসের জন্য আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব তখন এখানে কি দেব গুণ 1 মিলিমিটার, আর যখন এটা হলো স্লাইড ক্যালিপারসের জন্য স্লাইড ক্যালিপারস, আর যখন আমরা ট্রাভেলিং মাইক্রোস্কোপের জন্য বের করব তখন কি লিখব বলো? 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। এটা হলো ফর ট্রাভেলিং মাইক্রোস্কোপ। আমি যদি টিএম বলি ট্রাভেলিং মাইক্রোস্কোপ, যেহেতু ওটা ওই ডানে বামে মুভ করানো যায় এবং উপর নিচেও মুভ করানো যায়, এই কারণে ওটাকে ট্রাভেলিং মাইক্রোস্কোপ বলা হয়। তোমরা ইন্টারমিডিয়েট যে বায়োলজি ল্যাবে যে মাইক্রোস্কোপ দেখেছো সেটা হলো ফিক্স, তোমরা জাস্ট উপর নিচে উঠানামা করাতে পারো, কিন্তু এখানে যেগুলো ব্যবহার করা হবে এটা মেইনলি সারফেস টেনশন অফ ওয়াটার, এটা বের করার সময় ক্যাপিলারি টিউবের তোমাদের কি বলে, তোমাদের এক্সপেরিমেন্টটা আছে সম্ভবত আছে, আবার লিস্ট আবার দেখতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের হলো যে ওই ক্যাপিলারি টিউবের তোমার ইন্টারনাল ডায়ামিটার মেজার করার জন্য এই ট্রাভেলিং মাইক্রোস্কোপের ব্যবহার করা হয়। তাহলে এই ট্রাভেলিং মাইক্রোস্কোপ আর স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার সিস্টেমটা তোমাদের কোনো সমস্যা আছে কিনা? জিরো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে শুধুমাত্র ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে দেখাতে হবে, আর অন্য কিছু না। আর স্লাইড ক্যালিপারস দিয়ে ওইটার ভার্নিয়ার কনস্ট্যান্টও বের করতে হবে, আবার তোমার ওইটা দিয়ে রিডিংও নিতে হবে, দুইটাই করতে হবে। তাহলে এখন আমি আমাদের ল্যাবে আরেক ধরনের স্লাইড ক্যালিপারস আছে, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হলো যে 20 লেখা আছে 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ওখানে ডিভিশন দেখবে 20। তাহলে 20 যদি থাকে ওইখানে সেই 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন দেখবা, 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন তুমি যদি মেন স্কেলের সাথে মিলাও দেখবা 39 মেন স্কেল ডিভিশন। আমি একটু আগে তোমাদেরকে বলেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট মানেই হচ্ছে যে এখন লেখা আছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, বলেছি না? কিন্তু এইখানে 20 ভার্নিয়ার স্কেল ডিভিশনের সমান 39 মেন স্কেল ডিভিশন। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, কোনটা বড় এখানে বলো দেখি? ভার্নিয়ার স্কেল বড়। ভার্নিয়ার স্কেল ডিভিশনটা বড়। তাহলে আমরা এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব কি করে? সেটা প্রসিডিউর হচ্ছে যে আমাদেরকে এটাকে আসলে 20 না 20টাকে আসলে 40 ডাবল ধরে নিতে হবে। এই যে বললাম ওরা একটা করে দাগ কমাই দিয়েছে, দেওয়ার কারণে ওটা মানে স্টুডেন্টদের সমস্যা হবে, ওদের তো সমস্যা নেই। আর সেক্ষেত্রে যদি তোমরা 50টা পাও তাহলে কোনো সমস্যা নেই, পরিমাপ করার সময় কোনো সমস্যা হবে না, কারণ দাগ তো অর্ধেক কমে গেল। না পরিমাপ করার কোনো সমস্যা হবে না, কারণ তুমি ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নিলে তখন তুমি ওইটাকে কনভার্ট করে নিবা, তুমি এটাকে 40 ধরে নিবা, 40 ধরে নিয়ে বের করবা, কারণ এটা তুমি কি করলা ডাবল করলা। ডাবল করা মানে কি ওইটাকে একটাকে অর্ধেক করে ফেললা, বুঝতে পেরেছো তো? তোমার এরকম মনে করো ভার্নিয়ার স্কেলে 20 ডিভিশন আছে, এরকম 20 ডিভিশন আছে, 20টা ঘর আছে। তা এখন তুমি কি করেছো 40 তে কনভার্ট করেছো, তার মানে কি এটাকে অর্ধেক করেছো না? স্যার সে তো ভার্নিয়ার ডিভিশনটা একটু বের করলাম, কিন্তু স্যার যখন পরিমাপ করা হয় তখন তো পরিমাপ করার সময় তোমার পরিমাপ করার সিস্টেমটা আমি বলবো, তখন তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলেই চলবে, কোনো সমস্যা নেই। সেটা আমি একটু পরেই বলছি। তুমি এতটুকু বুঝো যে আমরা যখন ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করবো তখন কি করবো, এটা 40 ধরে নিব। ধরে নেওয়ার মানেই হচ্ছে যে ওখানে যে মোটা দাগগুলো আছে তাদেরকে অর্ধেক করা হবে। ক্লিয়ার? তাহলে অর্ধেক করার পরে তুমি এইটার সাপেক্ষে এখন 40 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 39 মেন স্কেল ডিভিশন। অবশ্যই এখন কি হলো, মেন স্কেলের চেয়ে এটা কমে গেছে, সংখ্যা বেড়ে গেছে, মানে হচ্ছে লেন্থ কমে গেল। ভার্নিয়ার স্কেলে একটা ডিভিশন মেন স্কেলে একটা চেয়ে কমে গেল। তাহলে এখান থেকে তুমি 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 39/40 মেন স্কেল ডিভিশন পেয়ে গেলাম। এখন এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেলা, এটা কি এই 20 ডিভিশনের জন্য প্রযোজ্য হবে? 20 ডিভিশনের জন্য এটা প্রযোজ্য হবে না। তাহলে তখন কি করতে হবে, 20 ডিভিশনের জন্য প্রযোজ্য হতে হলে তুমি কি করবা, 2 দিয়ে গুণ দিবা। যেহেতু তুমি এটা অর্ধেক করে নিয়েছো, অর্ধেকের জন্য পেলা, তাহলে ডাবল করলে কি করতে হবে, যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা পাচ্ছো সেটাকে 2 দিয়ে গুণ দিবা। যে তুমি এইটার 40 জন্য, এইটাকে যদি আমি বের করে দেখাই, দেখো 39/40 জন করলা, ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে কি 1 মেন স্কেল ডিভিশন, মানে তাহলে 1 - 39/40 মেন স্কেল ডিভিশন। তাহলে এখান থেকে যেটা আসলো, তাহলে 1/40 মেন স্কেল ডিভিশন। তাহলে মেন স্কেল ডিভিশন 1 মিলিমিটারই আছে এখানে। তাহলে এটা তুমি কি পাবা, এটা যদি তুমি ভাগ করো কত আসবে,
0.025। হ্যাঁ, তাহলে যখন তুমি 20 এর জন্য কনভার্ট করে নিবা তাহলে কি করবা, এটার সাথে 2 দিয়ে গুণ দিবা, তাহলে 20 এর জন্য কনভার্ট হয়ে গেল। তাহলে এখন তুমি ওই মাঝখানে দাগগুলো তোমার দেখার দরকার নেই, তুমি এটা ধরে নিয়েছিলা। তারপরে তুমি এখন এটা যখনই 2 দিয়ে গুণ দিয়ে দিবা তখন এটা সমান, এটার জন্য হয়ে গেল, ডাবলের জন্য হয়ে গেছে। এখন আসি আমরা এই যে সাইড ক্লিপ। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, এখানে যেহেতু বাইনারি কনস্ট্যান্ট সম্পর্কে বলছি, তাহলে আমরা স্লাইড ক্লিপার্সের জন্য বললাম, ট্রাভেলিং মাইক্রোস্কোপের জন্য বললাম, আরেকটা যন্ত্র আছে সেটার জন্য তোমাদেরকে বলতে হবে, সেটা হলো আর দুইটা আছে আসলে। তা আমরা যেহেতু জিরো এক্সপেরিমেন্টাল লিস্ট যেটা আছে সেখানে ওই আরেকটা নাই, তারপর আমি বলে নিচ্ছি একই রকম। আমরা যেটা আরেকটা যন্ত্র দেখেছি, যন্ত্রটা তোমাদের আমি দেখাই নি কারণ আসলে যন্ত্রটা না, ট্রাভেলিং মাইক্রোস্কোপ কি আমি তোমাদেরকে আরেকবার দেখাবো না কোথায় ইয়েটা থাকে আছে দেখাইনি? ট্রাভেলিং মাইক্রোস্কোপ এই ট্রাভেল মাইক্রোস্কোপ যেগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোর ক্ষেত্রে দেখো এই যে এখানে যেটা আছে, আচ্ছা বড় অবস্থায় তোমরা কি দেখতে পাচ্ছ? বড় করা অবস্থায় পাচ্ছ না মনে হয়। বড়টার উপরে আরেকবার ক্লিক করলে আরো বড় হতো। এটা বড় হয়েছে কিন্তু এটা আমার এই স্ক্রিনটা এখানে থাকার কারণে ওটা দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? এই পিকচারটা দেখা যায় কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে বড় ফর্মে, তাহলে এইখানে দেখো এই যে আমি কার্সর মুভ করেছি, তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এই যে স্কেলটা আমি যেখানে দেখাচ্ছি, কার্সর যে দিক দিয়ে দেখাচ্ছে, এটা হলো মেইন স্কেল। এটার মেইন স্কেল, এর উপর দিয়ে এই যে যন্ত্রটা আছে, এই অংশটা ওটা ডানে বামে সরানো যায়। তাহলে এইখানে এই ছোট্ট একটা স্কেল আছে, এটা হলো ভার্নিয়ার স্কেল। স্লাইড ক্যালিপার্স যেরকম আছে ঠিক একই রকম, ওটা এই একটা মেইন স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। একটা পার্থক্য কি, আমি যেটা একটু আগে বললাম যে মেইন স্কেলে এখানে ওই 1 মিলিমিটারকে অর্ধেক করা আছে। তাহলে আমরা এই ট্রাভেলিং মাইক্রোস্কোপের সাহায্যে 0.5 মিলিমিটার লেন্থ মেজার করতে পারবো। আর যদি এর চেয়ে কম লেন্থ মেজার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হবে। একই ভাবে দেখো এখানে কিন্তু দুইটা স্কেল, একটা হরিজন্টাল স্কেল, আবার এখানে যে ভার্টিক্যাল স্কেল, এইটা যেটা আছে এটাও কিন্তু স্কেলিং করা আছে মেইন স্কেল, এটাও মেইন স্কেল একই রকম। এখানে যেভাবে স্কেলিং করা আছে ঠিক এক্স্যাক্টলি একই রকম এখানে স্কেলিং করা আছে। আবার এই যে এই অংশটুকু দেখতেছো এটা হলো ভার্নিয়ার স্কেল। তাহলে এই দুইটার ক্ষেত্রে তুমি যে কোনোটার জন্য যে কোনো স্কেল ব্যবহার করে তুমি ভার্নিয়ার কোশ্চেনটা বের করে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার এই যন্ত্রটার কাজ, এই যন্ত্রটা যে একটু আগে বললাম ওই সারফেস টেনশন মেজার করার জন্য তোমাদের কি বলে ক্যাপিলারি টিউব যেটা আছে, ক্যাপিলারি টিউব দেখেছো তোমরা? সারফেস তোমরা ইন্টারমিডিয়েট করেছো কিনা আমি জানি না। ক্যাপিলারি টিউব এটা ইন্টারনাল ক্যাপিলারি টেনশন সম্পর্কে পড়ছিলাম স্যার, তো ক্যাপিলারি টিউব স্যার ছিল না। সারফেস টেনশন মেজার করা। ক্যাপিলারি টিউব স্যার শুধু আমরা থিওরিতে পড়ছি স্যার বাংলায় কি বলে? পৃষ্ঠটা নেই। এই দেখো ক্যাপিলারি, আমি একটু যদি ছবিতে দেখাই, তোমরা ছবিতে দেখে নাও তাহলে আমি এখানে সময় লেগে যাচ্ছে। এইখানে মনে করো একটা পানির বিকার আছে, দেখা যায় তো? আমার লেখা দেখা যাচ্ছে? স্যার সারফেস টেনশন মেজার করার সময় ওই বিকারের মধ্যে পানি দেওয়া হয়। তুমি যেহেতু ওয়াটারের সারফেস টেনশন মেজার করবা, সেই পানির মধ্যে কতগুলো টিউব ঢুকানো হয়। টিউব আছে অতি সূক্ষ্ম মানে সূক্ষ্ম যে টিউবগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা ডায়ামিটার কৈশিক নালী বলে। কৌশিক নলও বলা হয়। এরকম এটা স্ট্যান্ড দিয়ে আটকানো থাকে, এটা একটা স্ট্যান্ডে আটকানো থাকে, ফিক্স করা থাকে, এটার সাথে মনে করো এটা লাগানো থাকে। তো এই যে টিউবগুলো তুমি যখন পানিতে ডুবাবা এর মধ্যে দিয়ে পানি উঠে এরকম শেপ হয়ে থাকে। তো এই টিউবগুলো ডায়ামিটার কিন্তু খুব কম, কোনটা দেখবা 1 মিলিমিটার, কোনটা 1 মিলিমিটারেরও কম, লেস দ্যান 1 মিলিমিটার।
তাহলে এই যে 1 মিলিমিটার বা ধরলাম যে 0.7 মিলিমিটার এইরকম যদি হয় ডায়ামিটার, সেটা মেজার করা খুব কঠিন। তাই সেইটার জন্য আমাদের এই ট্রাভেলিং মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। এই কারণে কিন্তু এইখানে মেন স্কেল তোমার 1/2 মিলিমিটার করা আছে। মেন স্কেলের সাহায্যে তুমি 1/2 মিলিমিটার মেজার করতে পারো। তাহলে ওর কম যখন মেজার করবা, দেখো 1/2 মিলিমিটার হচ্ছে না, 1/2 মিলিমিটার 1 মিলিমিটার মাঝামাঝি হয়ে গেছে, তাহলে তখন কি করবা? এই জন্য ওই ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করতে হবে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে এখন এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করছি, কেন আমরা বের করেছি? কারণ ভার্নিয়ার ডিভিশন যেটা পাবো তার সাথে ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ দিলেই আমরা ভার্নিয়ার স্কেল রিডিং পাবো। তাহলে এই যে ট্রাভেলিং মাইক্রোস্কোপের সাহায্যে আমাদের এটাকে, এই যে নলটা আছে না, নলটা এইভাবে খাড়া করা থাকে না, এটা হরিজন্টাল থাকে। হরিজন্টাল করে তার সামনে রাখা হয়। ওরকম ছবি আমি এখানে দেখতে পাচ্ছি না, এই জন্য দেখাতে পারছি না। এরকম ছবি থাকলে আমি সবগুলো খাড়া করে রাখা আছে। হ্যাঁ, এই একটা পেয়েছি, এই দেখতে পাচ্ছ এটা? স্ক্রিনটা দেখো, তোমাদের স্ক্রিনে এই জিনিসটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দেখো এইখানে এই সেটআপটা এইভাবে সেটআপ করা আছে যে এই নলটা এরকম করে থাকবে, আসলে এইভাবে থাকবে। এই স্ক্রুটা ঘোরালে এই নলটা সামনে পিছনে আসবে। এই নলটা, এই যে নলটা আছে, এই স্ক্রুটা ঘোরালে এই নলটা সামনে পিছনে, মানে সামনের দিকে বা পিছনে, ফোকাসিং ক্লিয়ার করার জন্য সামনে পিছনে করা যাবে। আবার এই স্ক্রুটা, ডানের যে স্ক্রুটা আছে, এটা ঘোরালেই, সরি আমার ঝামেলা হয়ে যাচ্ছে, ব্যাক করতে পারছি না। ঠিক আছে, তাহলে এখন এই ডান পাশে যে স্ক্রুটা আছে, এইটা যদি তুমি ডানে বামে মুভ করো, আমার আসলে ইয়ে ব্যবহার করা উচিত, মাউস ব্যবহার করা উচিত। আমি কিপ্যাড ব্যবহার করার কারণে সমস্যা হয়ে যায়, টাচ ব্যবহার করি। তো এইটা যদি তুমি এই স্ক্রুটা ঘোরাও, তাহলে এই সেটা ডানে বামে মুভ করবে, ডানে বামে সরবে। আর এই স্ক্রুটা ঘোরালে এটা এই সামনে পিছনে এই নলটা মুভ করবে। এই স্ক্রুটার ব্যবহারটা হচ্ছে কি, এটা যদি তুমি ঘোরাও তাহলে পুরো সেটআপটা, পুরো এই যে এই অংশটা পুরোটাই তোমার ডানে বামে মুভ করবে, হরিজন্টালি মুভ করবে। আর এইটা ঘোরালে এই নলটুকু এই এখান থেকে এই পর্যন্ত যে নলটা, এটা সামনে পিছনে মুভ করে ফোকাসিং ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হবে। আবার উপরে একটা স্ক্রু আছে, এই যে উপরে এই স্ক্রুটা দিয়ে ঘোরালে এটা উপর নিচে উঠবে। এই যে নলটা যেটা আছে, নলটা উপর নিচে উঠানামা করবে। এখন আমাদের এই জিনিসটার জন্য আমাদের এই যন্ত্রের ক্ষেত্রে শুধুমাত্র আপাতত ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করবা। তারপরে সারফেস টেনশন মেজার করতে হলে তখন তোমাদেরকে ওইটাতে কাজ করতে হবে। এখন অতগুলো আমার জিরো এক্সপেরিমেন্ট যদি বলতে যাই তাহলে অনেকগুলো সময় লাগবে। ওটার জন্য যদি আলাদা এক্সপেরিমেন্ট থাকে তাহলে ওটা আলাদা বলা হবে, তোমাদেরকে কিছু ব্রিফ করা হবে। তাহলে এখন স্পেকট্রোমিটার আর একটা যন্ত্র আছে, স্পেকট্রোমিটার, যেটা তোমাদেরকে একটু আগে দেখানো হয়েছিল। ছবিটা দেখাই। এই যে স্পেকট্রোমিটার দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। এইখানে দেখো তিনটা, তোমাদেরকে তখন স্যারও বলেছেন, আবারও বলছি, এই অংশটা এটা হচ্ছে কলিমিটার, ওটাতে আলো আসে। আর এই ছবিটা দেখাই, দেখো এইটা হচ্ছে কলিমিটার, অর্থাৎ এটা লাইট সোর্সের দিকে থাকে। সোডিয়াম লাইট ব্যবহার করা হয় এখানে সোর্স হিসেবে। তো লাইট সোর্সের দিকে আমাদের এটা থাকবে। ও আমাদের কি সময় শেষ হয়ে যাচ্ছে, আমি স্টপ করবো, তোমাদের আর বেশি সময় নেব না, আমি 2-3 মিনিটের মধ্যে স্টপ করে দিচ্ছি। তাহলে আর এইটা হচ্ছে টেলিস্কোপ, এটা দিয়ে দেখা হয়। আর এটা হচ্ছে প্রিজম টেবিল, এর মধ্যে প্রিজম রাখা হয়, গ্রেটিংও রাখা হয়, যে কোনোটাই রাখা হয়। তাহলে এইখানে এই যে গোলাকার যে অংশটা আছে, গোলাকার, সেই গোলাকার অংশটা হচ্ছে একটা স্কেল। এটা হলো এরকম স্কেলিং করা আছে। গোলাকার যে রাউন্ড যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে কালো কালো অংশটা যেটা আছে, সেটা একটা স্কেল। সেখানে স্কেলিং করা আছে ডিগ্রিতে। এখানে যেরকম ট্রাভেলিং মাইক্রোস্কোপে যেরকম আছে, ঠিক এখানেও 1/2 ডিগ্রি করে আছে, এক একটা মান 1/2 ডিগ্রি এরকম আছে। ধরো এটা 0 ডিগ্রি, এটা হলো 10 ডিগ্রি, এটা হলো 20, এটা ঘুরে এসে এটা হলো কত, একটা ইয়ে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 0, 10, 20, 30 বা আপ টু 360। তাহলে 360 তো 0তেই 360 হবে, এই জন্য 360টা আসলে লেখা থাকে না।
0 মানেই হচ্ছে 360, বুঝতে পেরেছো? তার আগেটা 350। তাহলে এইখানে তোমাদের একইভাবে মেইন স্কেলটা সার্কুলার, এখানে ডিগ্রিতে এটা হলো এই যে বড় দুইটা দাগ দেখতে পাচ্ছ, বড় দুইটা দাগের মান হচ্ছে 1 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, 1 ডিগ্রি। আর এই ছোট্ট ছোট্ট যেটা আছে সেটা হলো হাফ ডিগ্রি, বুঝতে পেরেছো? ছোট্ট যে দাগ যেটা আছে সেটা হলো হাফ ডিগ্রি। আমি যদি বড় করে দেখাই, দেখো এই গোলাকার স্কেলটাকে আমি যদি উপরের দিকে একটু দেখাই, যে মেইন স্কেল আছে, তাহলে এইভাবে দাগাঙ্কিত আছে। এইভাবে, তাহলে এই বড় দুইটা দাগের পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি, আর একটা বড় একটা ছোট দাগের পার্থক্য হচ্ছে 0.5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন তোমাদের এখানে মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল তাহলে কি হবে? 0.5 ডিগ্রি, 0.5 ডিগ্রি। আর এখন এখানেও দেখবা যে আমাদের দুই রকমের স্পেকট্রোমিটার আছে। কোনটার ক্ষেত্রে ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 60 দেওয়া আছে, 60 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 59 মেইন স্কেল ডিভিশন। ক্লিয়ার? 1 মেইন স্কেল ডিভিশন মানে হচ্ছে হাফ ডিগ্রি। খেয়াল করবা যে অ্যাপারেটাসে ব্যবহার করো না কেন, স্পেকট্রোমিটার দুই ধরনের আছে, দুইটার ক্ষেত্রেই মেইন স্কেলের এক ঘরের মান হচ্ছে স্মলেস্ট ডিভিশন মেইন স্কেল হচ্ছে হাফ ডিগ্রি। আর ভার্নিয়ার স্কেলের পার্থক্য আছে, কোনটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল 60 ডিভিশন আছে, আবার কোনটার ক্ষেত্রে 30 ভার্নিয়ার স্কেল ডিভিশন আছে। এটা এখন বর্তমানে একটা যন্ত্র আছে 30 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ওটা একটা যন্ত্র ব্যবহার করা হয়। আর 60 ভার্নিয়ার স্কেল ডিভিশনের দুই তিনটা যন্ত্র ব্যবহার করা হয়। 30 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু লেখা আছে 29 মেইন স্কেল ডিভিশন। তাহলে এখানে আমরা ভার্নিয়ার কষ্ট কিভাবে বের করব? আগের মতোই, একই রকম। গুড। তাহলে একই রকম তুমি 1 ভার্নিয়ার স্কেল ডিভিশনটা বের করে না মেইন স্কেলের সাপেক্ষে, আর 1 মেইন স্কেল থেকে। তার মানে হচ্ছে এটার জন্য আমরা লিখবো ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 59/60 মেইন স্কেল ডিভিশন। তো মেইন স্কেল ডিভিশনের জায়গায় তুমি কি লিখবে এখন? 0.5 ডিগ্রি। ক্লিয়ার? আর অথবা আরেকটা কি হবে, অথবা যদি আরেকটা অ্যাপারেটাস বলি, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আসবে 1 মাইনাস 29/30 ইনটু 0.5 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই যে যন্ত্রগুলো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা, এই অংশটুকু মোটামুটি এই পর্যন্তই। এরপরে আমাদের মেজারমেন্ট আছে। আমি কি কয়েক মিনিট ওভার করে দিয়েছি? আচ্ছা, তোমাদের আগামী সপ্তাহে ক্লাস হবে না হবে না? আগামী সপ্তাহে তো ক্লাস আছে স্যার। হ্যাঁ, তা ক্লাস মতো ক্লাস তো হবে, ক্লাস তো বন্ধ থাকবে না। লকডাউন বা ওই যে লকডাউন এগুলোর ক্ষেত্রে কি কোনো সমস্যা? স্যার লকডাউনের জন্য স্যার ক্লাস অফ থাকবে কিনা এই ধরনের কোনো ডিসিশন আমাদের জানায়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, না আমিও জানি না, এই জন্যই জিজ্ঞেস করলাম। তো আগামী ক্লাসে তাহলে আমি যেহেতু তোমাদের আচ্ছা আসাদ, একটুখানি আমি তোমার ক্লাস কি শেষ? শেষ না স্যার, আমি তো আমার 1 ঘন্টা লাগে, কিন্তু সেখানে 30 মিনিটে আসলে সম্ভব হয় না। তো আগামী ক্লাসে বাকিটা কমপ্লিট করতে হবে স্যার। তুমি আরো আধা ঘন্টা ক্লাস কন্টিনিউ করবে তো? এখনো কন্টিনিউ করতে পারছি না স্যার, আমরা আবার যে আমার যেহেতু 11 পর্যন্ত ক্লাস, আমার ছেলের আবার ক্লাস আছে। ক্লাসে প্রথম আধা ঘন্টা 45 মিনিট আমাকে দিতে হবে, আমি এটা শেষ করে নেব। তারপরে তো ওই কেমিক্যালের ওদের সাথে কথা বলেছো ওদের ক্লাস টেস্টের ব্যাপারে? স্যার ফোন করি নাই, আমি ফোন করব। ওদেরকে বললো তো, আর আমার সাথে যোগাযোগ করতে বললো তো আজকেই জানো। ঠিক আছে স্যার, আমি ওদেরকে করতে বলবো। তাহলে কি আমি টার্মিনেট করে দিব ক্লাস? হ্যাঁ, আমি এখন টার্মিনেট করে দেন স্যার, কারণ আমি আর নিচে না। আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরুতেই আমি একটু এটা নিয়ে বলে নিব, তারপরে আমাদের অন্যান্য যেগুলো আছে সেগুলো পরে কথা। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস এটা আগামী ক্লাসে কন্টিনিউ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে চলো।